স্যার, আপনি কি আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন? আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে প্রতি সপ্তাহে হোটেল রুমে গিয়ে শারীরিক সম্পর্ক করে। আমাকে তারা বলে আমিও ওগুলো করতে চাই আপনার সাথে। আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাই আমি আপনার সাথেই শারীরিক সম্পর্ক করতে চাই। আমার ছাত্রীর এমন কথা শুনি অবাক হলাম। কেবলমাত্র টেনে পড়ে আর বলতেছে তার সাথে নাকি শারীরিক সম্পর্ক করতে। এটা কিভাবে সম্ভব? এগুলোই ভাবতেছি। কি হলো স্যার, বলেন, করবেন আমার সাথে শারীরিক সম্পর্ক? ওগুলো করলে নাকি খুব মজা পাওয়া যায়, আমিও করবো আপনার সাথে। এই নিজম, তুমি এগুলো কি বলতেছো? আমার ছাত্রীর নাম নিজম। তোমাকে কে বলেছে এগুলোর কথা? তোমার বান্ধবীরা কি করে না করে সেটা তুমি করবে নাকি? হ্যাঁ করবো স্যার, তারা করলে আমিও করব, কেমন মজা আমিও দেখবো। এখন আমি করবো আপনার সাথে, আপনি করবেন কিনা সেটা বলেন। এটা কিন্তু মজা করার সময় না, এসব শয়তানি বাদ দিয়ে বই বের করো। না, আপনি বলেন করবেন কিনা, নাহলে আমি অন্য ছেলের সাথে করবো যে আমার সাথে করতে চাই। কি এক সমস্যায় পড়লাম। ওকে, বলতেছি এগুলো করা ঠিক না, আর ও তো শুনতেছেই না। কি করি এখন? পেয়েছি। আচ্ছা শোনো, আগে পড়া শেষ করো, তারপর না হয় বলবো। সত্যি তো স্যার? সত্যি। তাড়াতাড়ি বই বের করো। ঠিক আছে, আমি পাশের রুম থেকে বই আনতেছি, আপনি এখানে একটু বসেন। এর ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আরিয়ান, ছদ্মনাম। আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। ছাত্র ভালো হওয়ার কারণে পড়ালেখার পাশাপাশি টিউশনি করি। প্রতিদিনের মতো আজকে তাকে পড়াতে এসেছি। বাকিটা তো আপনারা জানেনই। আচ্ছা, আপনারাই বলেন, শারীরিক সম্পর্ক করা সম্ভব? তাও আমার ছাত্রীর সাথে? বিয়ের আগে এগুলো করা তো পাপ, কিন্তু আমরা কয়জনই বা এগুলো ভাবি? আমরা অনেক মেয়ের সাথে পাপ করে বেড়াচ্ছি। দিন দিন কত মেয়ে তার সতীত্ব হারাচ্ছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। এগুলো মনে মনে ভাবতেছি। স্যার, আমি এই বই এনেছি, কোনটা আগে বের করব? নিজমের ডাকে আমার হুঁশ ফিরল। গণিত বের করো। আজকে শুধু অঙ্কই করাবো। কালকে যেগুলো করতে বলেছি সেগুলো করেছো? জি স্যার, দেখেন। তারপর অঙ্কগুলো দেখলাম, ঠিকভাবেই করেছে। তাহলে আজকের মতো পড়া শেষ। তুমি বই বন্ধ করো আর আমি যাই। ওকে? কই যান স্যার? আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন না? না হলে বাবাকে বলে দেবো আপনি আমার সাথে খারাপ কাজ করছেন। নিজম, তুমি এগুলো কি বলো? শোনো, এইগুলো বিয়ের আগে করলে আল্লাহ পাপ দেয়, আর এগুলো করা ঠিক না। আর তোমার সেই বয়সও হয়নি। আমার বান্ধবীরা করতেছে আর আমার বয়স হয়নি। তাহলে এখন চলেন, আমরা বিয়ে করব, তারপরে শারীরিক সম্পর্ক করব। আমার কথা শোনো। না, আমি কিচ্ছু শুনবো না। খুব জিদ ওঠার কারণে থাপ্পড় মেরে দিয়েছে নিজমের ঘালে। থাপ্পড় মারার কারণে দেখতেছি কান্না করতেছে। কি করলাম এটা আমি? ওর বাবাকে যদি বলে দেয় তাহলে তো আমাকে জেলের ভাত খাওয়াবে। খুব লেগেছে দেখি। কই লেগেছে? আপনি আমাকে টাচ করবেন না, আপনি আমাকে মেরেছেন। আমার বাবাকে বলে দিব আপনি আমাকে মেরেছেন। আমার বাবা আপনাকে জেলে দিবে আমাকে মারার অপরাধে। মা বাবা আজকে পর্যন্ত একদিনও গায়ে হাত দেয়নি, আর আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন। প্লিজ তোমার বাবাকে বলো না, না হলে আমাকে মেরে তক্তা বানাবে। আমার ছাত্রীর বাবা একজন পুলিশ অফিসার, তাই ভয় করতেছি। যদি বলে দেয় আমার খবর করে ছাড়বে। না, আমি বাবাকে বলে দিব। আজকে বাবা আসুক, তারপরে বলে দেবো আমি সব। কেমন ছাত্রী রে ভাই, টিচারকে ভয় দেখায়। শোনো, কিছু কথা বলি তোমাকে। যেমন তুমি আজকে যে কথা বললা সেটা হচ্ছে তোমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে হোটেলে শারীরিক সম্পর্ক করে। তারা একসময় এমন পস্তাবে যেটা তারা ভাবতেই পারবে না। আর এই যুগের সাথে তাল মিলিয়ে চলে তুমি ভালো হতে পারবে না। তোমার বান্ধবীরা এখন খারাপ কাজে লিপ্ত আছে। তারা কি করতেছে কিছুই জানে না বা বুঝতেছে না। তাদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তাদের বয়ফ্রেন্ডের কাছে সতীত্ব বিলিয়ে দিয়েছে। তারা এইগুলো করতেছে দেখে তুমিও কি করবে? বর্তমান ডিজিটাল যুগের কিছু কথা বলি। এখনকার ভালোবাসার মানেই শারীরিক সম্পর্ক। এটাই কি ভালোবাসা? না, এটা ভালোবাসা না। আরে ভালোবাসা তো হয় সুন্দর, একটা মন থেকে শরীর দেখে নয়। এখন ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কত আপু তাদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে তাদের বয়ফ্রেন্ড নামক জানোয়ারদের কাছে। তার হিসাব অগণিত। আপুদের উদ্দেশ্যে কিছু বলছি। আপুরা, কবে তোমরা চালাক হবে? কোথায় লেখা আছে যে ভালোবাসার প্রমাণ দিতে হবে নিজের সতীত্ব দিয়ে? বয়ফ্রেন্ড ভালোবাসার প্রমাণ চাচ্ছে, তাহলে সতীত্ব বাদে অন্য কিছু দিয়ে প্রমাণ দাও। কখনো তোমরা প্রেমিকের কাছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের সতীত্ব হারিও না। কারণ তোমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দেখার অধিকার শুধুমাত্র তোমার স্বামীর জন্য, অন্য কারো না। আর বেশি কিছু বলবো না। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সতীত্ব। এটা যদি বিয়ের আগে প্রেমিকের কাছে বিলিয়ে দেন তাহলে আপনার স্বামীকে কি দেবেন? অতিরিক্ত কিছু বলে দুঃখিত, ছোট ভাই ভেবে ক্ষমা করে দেবেন। এবার গল্পে আসা যাক। তো এবার বলো, এমন খারাপ কাজ কি তুমি করবে?
কে কি করে না করে তুমি সেটা দেখবে না। ওরা খারাপ কাজ করে করো, কিন্তু তুমি এগুলো শুনবা না। ওকে স্যার, আর এগুলো আমি করতে চাইবো না। যাক, থাপ্পড়টা কাজে দিয়েছে। এগুলো করলে আল্লাহ পাপ দেবে। থাপ্পড়টা কি খুব জোরে লেগেছে? আপনি খুব মজা। এত জোরে কেউ ছাত্রীকে মারে? আচ্ছা সরি, এমন আর হবে না। ভুল করে জোরে মেরে দিয়েছি। দেখতেছি নিজমের গালে আমার 5 আঙ্গুলে দাগ বসে গেছে। মনে হচ্ছে রক্ত জমাট হয়ে ফর্সা গালে লাল হয়ে আছে। আবারও সরি, মাফ করে দাও। মাফ করতে পারি, একটা শর্তে যদি মানেন। আবার কি যে জ্বালায় ফেলে তা ভাবতেছি। আচ্ছা বলো, কি শর্ত? আপনি প্রতিদিন আমাকে পড়াতে আসার সময় আইসক্রিম নিয়ে আসবেন, আর প্রতি শুক্রবার স্কুল বন্ধের দিনে আমাকে ঘুরতে নিয়ে যাবেন। যদি এগুলো মানেন তাহলে মাফ করতে পারি, না হলে বাবাকে বলে দেবো আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। ওরে বাপ, এগুলো শর্ত নাকি অন্য কিছু? আইসক্রিম এটা আনা যায়, কিন্তু ছাত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া কেমন দেখায়? মানুষ দেখলে তো খারাপ ভাবে। মনে মনে ভাবতেছি কি করি। কি হলো স্যার, এত ভেবে লাভ নেই। আমার শর্তে রাজি হলে বলেন, না হলে বুঝতেই তো পারতেছেন আপনার কপালে কি আছে। অনেক ভাবার পরে দেখতেছি রাজি না হলে বিপদ বেশি। যদি বলে দেয় তার বাবাকে, তাহলে আমি গেলাম। তাই আর না ভেবে রাজি হলাম। আচ্ছা আমি রাজি তোমার শর্তে, কিন্তু এগুলোর কথা বলো না তোমার কাউকে। ঠিক আছে, বলবো না। আমার শর্তের কথা মনে থাকে যেন। তাহলে আজকে আমি যাই। ওকে যান, দেখে শুনে যাবেন স্যার। ঠিক আছে। আমি বসা থেকে উঠে পেছনে ঘুরে আমরা দুইজনই অবাক, কারণ রুমের দরজার কাছে আন্টি মানে নিঝুমের মা দাঁড়িয়ে আছে। আমি তো ভয় শেষ, আমাদের কথাগুলো শুনে ফেলেছে নাকি। নিঝুম, তোর কি পড়া শেষ? মা। পড়া শেষ হলে তোর স্যারকে নাস্তা করাতে নিয়ে আয়। পড়া শেষ মা, আর তুমি যাও, আমি স্যারকে নিয়ে আসছি। আন্টি, এগুলো কি দরকার ছিল? আর আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। নাস্তা করে তারপর যাবে, ওকে? না হলে তোমার খবর আছে, তোমার আঙ্কেলকে বলে দিব। কি এক জ্বালা, মামি খালি আমাকে আঙ্কেলের ভয় দেখায়। আঙ্কেলকে বেশি ভয় পায় বলে। ঠিক আছে আন্টি, খেয়ে যাব। কি ব্যাপার স্যার, ঘরে এসি ছাড়া আছে, তাও আপনি ঘুমাচ্ছেন? কোনো সমস্যা? শরীর খারাপ করতেছে নাকি? আরে না, আমি তো ভয়ে ঘামতেছি। আমি মনে করেছিলাম আমাদের মাঝে যে কথাগুলো হলো সেইগুলো তোমার মা শুনতে পেয়েছে। যদি শোনে তাহলে কাল থেকে আর তোমাকে পড়াতে আসতে পারবো না। কেন স্যার? তুমি বসবা না। ওকে থাকো, আমি গেলাম। আর যেগুলো পড়া দিলাম ঠিকভাবে পড়িও, ওকে? যাবেন মানে? আম্মু কি বললো শোনেননি? আপনাকে নাস্তা করে যেতে, না হলে কিন্তু আম্মু বাবাকে বলে দেবো আমি। ঠিক আছে চলো, তাড়াতাড়ি নাস্তা করে আমাকে বাইরে যেতে হবে। এখানে যত থাকবো তত আমাকে আরও বিপদে পড়তে হবে। কেন, আপনি কি বিয়ে করতেছেন নাকি? আমার জানা মতো তো আপনি বিয়ে করেন নাই। এখানে আবার বিয়ের কথা কই থেকে আসলো? আর যদি বিয়ে যদি করি তাহলে তোমাকেই সবার আগে দাওয়াত দেব। আইসে আমাকে দাওয়াত দিতে? আমি তো স্যার আপনাকেই বিয়ে করব। অন্য কাউকে আপনার ভাগ আমি দেবই না। আমি তো আপনাকে সেই প্রথম থেকেই ক্রাশ খেয়ে বসে আছি। আপনি এখন আমার মন প্রাণ জুড়ে আছেন। আমাকে বাদে যদি অন্য কাউকে বিয়ে করেন না, তাহলে আপনার খবর করে ছাড়বো। এগুলো কথা আমি মনে মনে ভাবছি আর হাসছি। কি হলো, একা একা হাসছো কেন? আবার কোথায় হারিয়ে গেলে? কখন থেকে ডাকছি শোনো না? আল্লাহ জানে মাথায় কি চলে ওর। জি স্যার। তো আপনার বাড়িতে তো বউ নেই, যদি থাকতো তাহলে কথা ছিল। আর আপনার বাসায় যাওয়ার এত তাড়া কিসের? তুমি বুঝবে না। যদি বোঝায় বলেন তাহলে সব বুঝবো স্যার। আন্টির হাক ডাক শুনতে পেলাম। এই নিঝুম, তোর স্যারকে নিয়ে আয় তো। আসতেছি মা, একটু দাঁড়াও। একটা অঙ্ক বুঝে নেই, অঙ্কটা বুঝতেছি না। কত বড় মিথ্যুক দেখেছেন? ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আয়। কি ব্যাপার, আগে জানতাম তুমি খুব দুষ্ট, কিন্তু এখন দেখতেছি বিনা কারণে মিথ্যা কথা বলো। কই স্যার আমি মিথ্যে বললাম? কেন? আন্টিকে এখন বলে যে অঙ্ক বুঝে নিচ্ছ, কিন্তু আমরা তো বসে বসে গল্প করতেছি। স্যার আপনি একটু বেশি বলেন কেন? আর কোনো কথা না, চলে নাস্তা করতে, মা ডাকতেছে। দুজনেই 2 তলা থেকে নিচে নামলাম। বাবা আরিয়ান, এখানে বসো। আন্টি যেখানে বসতে বলো সেখানে বসলাম। আর আমার সামনে চেয়ারে বসেছে নিঝুম, ঠিক আমার সোজাসুজি হয়ে। ওর দিকে তাকাতেই আমাকে অবাক করে দিয়ে চোখ টিপ দিয়ে হাসেছে। কি আজব মেয়ে রে মাহিরি, সেও মরবে আমাকেও মারবে। স্যারের সাথে কেউ এমন কাজ করে? তো বাবা নাস্তা করবে না, ভাত খাবে? ভাত খাবো না এখন, নাস্তা দিন আন্টি। ভাত বাসায় গিয়ে খাবো। নাস্তা? না মা, স্যারকে ভাত দাও, আজকে প্রথম আমাদের বাসায় খাচ্ছে। এই মেয়ে মনে হয় আজ আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে। যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হতে চাচ্ছি, কিন্তু এই মেয়ে চালায় যেতে পারে না। না আন্টি, আমি ভাত
কথা শেষ না করতেই দেখতে পেলাম আমার প্লেটে ভাত তরকারি দিয়ে দিয়েছে। কি আর করার, খাইতে হবে দেখতেছি। প্লেটে আমার সবচেয়ে প্রিয় খাবারগুলোই দিয়েছে। এগুলো হলে আর কিছুই চাই না। মনে হচ্ছে আমি এই বাড়ির জামাই, যেভাবে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খাওয়া শুরু করলাম, কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন খাওয়া শেষের পথে আমার পায়ে কিসে যেন গোতা লাগতেছে। খুব ব্যথা পেয়ে আহ করে উঠলাম। কি হয়েছে বাবা, এমন করছো কেন? কিছু না আন্টি, যদি বলি তাহলে তো লজ্জায় পড়ে যাব। নিজমের দিকে তাকিয়ে দেখি সে মিট করে হাসেছে। এখন বুঝতে পারলাম এটা ওর কাজ। ওকে, খাও বাবা। খাওয়া দাওয়া শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে যখন গেট দিয়ে বাইর হব, তখন পেছন থেকে নিজম ডাক দিল। স্যার, মনে আছে তো আমার শর্তের কথা? কালকে থেকে যেন পালন করেন। মনে আছে। ঠিক আছে, এইবার যান, আর কালকে একটু তাড়াতাড়ি আসবেন আইসক্রিম নিয়ে। ওকে। তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমার ছাত্রীর বাসা থেকে আমার বাসা 10 থেকে 15 মিনিটের রাস্তা, তাই হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি। কি রে বাবা, আজকে আসতে এত দেরি হলো যে? আর বলো না মা, আমার ছাত্রীর মা না খেয়ে ছাড়তেই চাচ্ছিল না, তাই খেয়ে আসলাম। খেয়ে আসতেই এত দেরি হলো। ও আচ্ছা। মা, তাহলে আমি রুমে যাচ্ছি, একটু রেস্ট নেব। ওকে, যা তাহলে। আর কি খাবি তুই বাবা? না মা, কিছু খাবো না। আমি রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। সন্ধ্যা 7টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি অবাক, কারণ সন্ধ্যা 7টা বেজেছে, কিন্তু কেউ আমাকে ডাকেনি। তাই আম্মুকে ডাক দিলাম। মা, ও মা, কই তুমি? আমি রান্নাঘরে। কেন, কি হয়েছে? রান্নাঘর থেকে কথা বলতেছে। আমি আম্মুর কাছে গেলাম। তুমি আমাকে আজকে ঘুম থেকে ডাকো নাই কেন? এমনি। আর আমি মনে করেছিলাম টিউশন করে এসে তুই টায়ার্ড হয়েছিস, তাই আর ডাকি নাই। ঠিক আছে, এখন খাইতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তুই গিয়ে টেবিলে বস, আমি তোকে খাবার দিচ্ছি। ওকে, তাড়াতাড়ি করো। মা আমাকে খাবার দিল। খেয়ে আবার রুমে আসলাম। ভাবলাম অনেকদিন থেকে ফেসবুকে ঢোকা হয় না, একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি করতেছি। একটা অচেনা নাম্বার থেকে কে যেন ফোন দিয়েছে। ভাবতেছি একে আবার কে, কি করব আমি? আবার অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ধরি না বললে ভুল হবে, তবে খুব কম ধরি। কয়েকবার কল দেওয়ার পরে ধরলাম। কল রিসিভ করার সাথে সাথেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? আমি অচেনা মানুষকে জিজ্ঞেস করি না, আর মেয়েদেরকে তো একবারও না। তো এবার বলেন কে আপনি, আর আমাকে ফোন দিয়েছেন কেন? আপনাকে ফোন দিয়েছি আপনার সাথে প্রেম করার জন্য। আপনি আমার সাথে প্রেম করবেন? আরে আজব মানুষ তো আপনি। চেনা নাই জানা নাই বলতেছেন প্রেম করবেন। আপনার পরিচয় দেন, না হলে আমি ফোন রাখলাম। আমার সাথে প্রেম করার শখ নাই। না না, ফোন রাখবেন না, আমি পরিচয় দিচ্ছি। আমি আপনার ছাত্রী নিঝুম। কি ছাত্রী রে ভাই আমার! আমাকে আমার বাসায়ও ভালো থাকতে দেবে না। এত দুষ্ট হলে হয়, কপাল খারাপ হলে যা হয় আর কি। কি হলো স্যার, কথা বলেন না কেন? কোথায় হারিয়ে গেলেন? আমার কথা শুনে ভয় পেলেন নাকি? বলো। আর তোমাকে ভয় পাবো কেন? ভয় না পেলে কথা বলেন না কেন? বলতেছি তো, তুমি তো সেই দিন অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলে, এখন আবার আর একটা। এটা কার? এটা আম্মুর নাম্বার, আর সেদিন যেটা দিয়ে ফোন দিয়েছিলাম ওটা আমার নাম্বার। ও, কালকের কথা মনে আছে তো? কিসের কথা? আমার মনে আছে তো, কিসের কথা বলতেছে? তবে ওকে রাগানোর জন্য এমনটা বলা। কেন, আমার শর্তের কথা ভুলে গেলেন? কিসের শর্ত? আর কি ভুলার কথা বলতেছো? ঠিক আছে, কালকে খালি আপনি আমাদের বাড়িতে আসেন, তারপর দেখতে পাবেন। এবার মনে হয় খুব রেগে গেছে। নিজম, শোনো। যা, ফোনটা কেটে দিল। সরি বলার জন্য আমি আবার কয়েকটা ফোন দিলাম, কিন্তু ফোন বারবার বন্ধ বলতেছে। মজা করতে গিয়ে ঝামেলা করে ফেললাম। কালকে আমার কপালে শনি মঙ্গল দুইটাই আছে, এটা আমি শিওর। আল্লাহ, কালকে আমাকে বাঁচাও। আর কিছু না ভেবে ফোনটা পাশে রেখে ঘুমিয়ে গেলাম। সকাল ঠিক 7টার সময় উঠলাম, কারণ ফোনে অ্যালার্ম দেওয়া ছিল। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে নিজমকে পড়াতে যেতে হবে। আগে তাকে সন্ধ্যার দিকে পড়াতে যেতাম, আর এখন সকালে পড়াতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে 7:30 বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। মা, নাস্তা দাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। বস, আর এত তাড়া কিসের? মা নাস্তা দিতে দিতে বলল টিউশন করতে যেতে হবে। ও, কিন্তু আস্তে তো খা, গলায় আটকে যাবে।
কিছু হবে না। আমি তাড়াতাড়ি নাস্তা করে মাকে বলে বেরিয়ে পড়লাম। মা, আমি গেলাম। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। ঠিক আছে মা। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলাম রিক্সার জন্য। দেখতেছি একটা রিক্সাও আসতেছে না। হাত ঘড়িতে টাইম দেখতেছি 7:45। আর মাত্র 15 মিনিট আছে, তাই হাঁটা ধরলাম। কিছু দূর যেতেই একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম। 2টা আইসক্রিম নিলাম। না নিলে আমাকে কি করবে তা আল্লাহ ভালো জানেন। তার উপর কাল রাতে দেওয়া হুমকির ভয় আছে। আইসক্রিম দিয়ে রাগ ভাঙাতে হবে। আর এর মধ্যে একটা রিক্সা পেয়ে গেলাম আর নিজুমের বাসার সামনে চলে এলাম। বাসার সামনে এসে মনে পড়লো গতকাল ফোনে মজা করতে গিয়ে রাগিয়ে দিয়েছি। আজ আমার কি হবে তা নিয়ে ভাবনায় পড়লাম। যা আবার হবে, পড়াতে তো হবে। মনে শক্তি নিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে গেল। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে নিঝুম। ওর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। নিঝুম শাড়ি পরেছে, তাও আবার নীল শাড়ি। নীল রং আমার সবচেয়ে প্রিয়। তার উপর হালকা মেকআপ করেছে, ঠোঁটেও হালকা লাল লিপস্টিক দিয়েছে। মনে খটকা লাগলো, হঠাৎ আজকে শাড়ি পরেছে কেন? আগে তো কোনোদিন শাড়ি পরতে দেখিনি। কি দেখেন স্যার হাঁ করে? মুখে মশা ঢুকবে তো, মুখ বন্ধ করেন। পরি দেখে, নীল পরি। কি বলতেছি আমি নিজেই জানি না। আপনি এখানে পরি কোথায় পেলেন? আমি আর আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। আপনি পাগল টাগল হলেন নাকি স্যার? ওর কথায় ধ্যান ভাঙলো আমার। আমি কাকে কি বলতেছি? এইটা আমি কি বললাম? স্যার, আপনি এখানে দাঁড়িয়ে থেকে পরি দেখবেন নাকি ভিতরে ঢুকবেন? ও সরি, চলো ভেতরে যাই। তাড়াতাড়ি কেটে পড়াই ভালো, না হলে এখানে আমাকে দাঁড়া করিয়ে রেখে খালি প্রশ্ন করবে। ঠিক আছে স্যার, আসুন। স্যার, আপনি পড়ার রুমে গিয়ে বসুন, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে, যাও, আর তাড়াতাড়ি আসো। নিঝুম কোথাও যেন গেল আর আমি পড়ার রুমে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। পকেটে দেখলাম আইসক্রিমগুলো এখনও আছে, ওকে দেওয়া হয়নি। ভাবতেছি পড়তে আসে দিব। স্যার, আমাকে কেমন লাগছে শাড়ি পরে? আর আমার আইসক্রিম দেন। পড়ার রুমে এসেই এক নিঃশ্বাসে বলে দিল কথাগুলো। আইসক্রিম তো আমি আনিনি, আমার মনে ছিল না। মুখে একটু চিন্তিত ভাব নিয়ে। কি? আপনি আইসক্রিম আনেন নাই? আমার শর্তের কথা মনে ছিল না? আমার শর্ত না মানলে কিন্তু বাবাকে বলে দেবো আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। না, আর মিথ্যা বলা যাবে না। দেখতেছি পানি অনেক দূর চলে যাচ্ছে, পরে আমি নিজেই ফেসে যাব। তাই তাকে দিয়ে দিলাম আইসক্রিম। আপনি এত মিথ্যা বলেন কেন স্যার? আপনি আইসক্রিম আনেছেন, তাও বললেন যে আনেন নাই। আপনি আমাকে রাগালেন কেন? তুমি কি জানো, রাগলে তোমাকে কত কিউট দেখায়? তাই একটু পাম দেওয়ার চেষ্টা করলাম আর কি। শুনেছি মেয়েদের প্রশংসা করলে মেয়েরা লুচির মতো ফোলে। রাগ ভাঙানোর ফর্মুলা হিসেবে একটু চেষ্টা করলাম আর কি। বাস্তবে এমন কিছুই করিনি, কারণ এমন সুযোগ হয়নি কখনো। আর মেয়েদের থেকে আমি গুনে গুনে 100 হাত দূরে থাকি। কি বললেন? আরেকবার বলেন দেখি। পামে কাজ হয়নি। কিছু না, বই বের করো। কথা ঘোরানোর চেষ্টা। আর আন্টিকে দেখতেছি না কেন? কোথায় গেছে নাকি? আম্মু আজকে বাসায় নেই। কোথায় গেছে? খালার বাসায়, খালাকে দেখতে বিকেলে আসবে। ও, তো স্যার বলেন না, আমাকে কেমন লাগছে শাড়ি পরে? ভালো। শুধু ভালো? না, অনেক ভালো। ভাবতেছি আজ আর পড়াবো না, কারণ ওর মতিগতি ভালো ঠেকছে না। বাসায় কেউ নাই, শুধু ও আর আমি। খারাপ কিছু হতে পারে বলে বলা তো আর যায় না। শয়তান তো আমাদের পিছনে আঠার মতো লেগে থাকে, কখন মতিগতি পাল্টে যায় বলা যায় না। আগে ভাগে এখান থেকে কেটে পড়তে হবে। কি ভাবতেছেন স্যার? কিছু না, শোনো, আজকে তোমাকে পড়াতে পারবো না। কেন স্যার? আমার একটা খুব জরুরি কাজের কথা মনে পড়েছে, আমাকে সেখানে যেতে হবে। আমি তাহলে আজকে আসি? না, আপনি যেতে পারবেন না। আমি আপনার জন্য আজকে খালার বাসায় যাইনি, আবার আপনার জন্য শাড়ি পরলাম, আর আপনি চলে যেতে চাইছেন? আর হ্যাঁ, আপনি যদি এখান থেকে এক পা সামনে বাড়ান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেমন জ্বালায় পড়লাম রে বাবা। যেভাবে রেগে গেছে মনে হচ্ছে সত্যি হাত পা ভেঙে দেবে। যে গন্ডি মায়ের বাপ। আরে শোনো, আমাকে যেতেই হবে। তুমি বোঝার চেষ্টা করো, খুব জরুরি কাজ। আমাকে ফোন করলেই তো আর আসতাম না আজকে তোমাকে পড়াতে। আর আমি কি তোমাকে শাড়ি পরতে বলেছি? না, কিন্তু আমি পরছি। আপনার পছন্দের রং নীল, তাই নীল শাড়ি পরেছি। তুমি আমার জন্য কেন শাড়ি পরবে? কারণ কি বলো? আজকে গেলে কেন? না, কিছু না। ঠিক আছে, আমি গেলাম, তুমি থাকো, আজকে আর পড়াবো না। প্লিজ স্যার, আপনি যাবেন না, নাহলে বাসায় আমাকে একা থাকতে হবে, আর আমি একা থাকতে পারবো না। না, আমি থাকতে পারবো না। তুমি তোমার আম্মুকে বলো তাড়াতাড়ি বাড়িতে চলতে আসছে। স্যার, একটা কথা বলি। বলো, অনুমতি নেওয়া কি আছে? আপনি কি আমার কথা বুঝবেন না? কেন একটা মেয়ে একটা ছেলের জন্য তার পছন্দের কাপড় পরে? না,
আমি কিছু বুঝি না, ও কি বোঝাতে চাচ্ছে সম্পূর্ণ বুঝতে পারছি। আমি তো আর নাদান বাচ্চা নই যে ফিডার খাই, বুঝতে পারবো না। কিন্তু ও যা বোঝাতে চাচ্ছে তা আমার পক্ষে সম্ভব না। সত্যি কি বোঝেন না আপনি? আমি কি বোঝাতে চাচ্ছি নাকি বুঝেও না বুঝার ভান করতেছেন? আরে না, তুমি কি বলতে চাচ্ছ আমি কিছু বুঝতেছি না। সোজাসুজি বলো, কি বলতে চাও? ঠিক আছে, বলতেছি। আমি আমি কি বলো? আমাকে তাড়াতাড়ি যাইতে হবে তো। আমি আপনাকে ভালোবাসি স্যার। এটাই শোনার বাকি ছিল। কবে থেকে? সেই প্রথম দিন থেকে, যেদিন আপনি আমাকে প্রথম পড়াতে আসেন। আচ্ছা, আগে বলো তুমি কোন ক্লাসে পড়ো? কেন, আপনি তো জানেন। জানি, তারপরও তুমি বলো। কেন, দশম শ্রেণীতে। আচ্ছা, ভালোবাসার মানে বুঝো? কেন, আপনি আমাকে ভালোবাসবেন আর আমি আপনাকে ভালোবাসবো, এটাই তো ভালোবাসা। না, এটা ভালোবাসা না, এটা তোমার ভালো লাগা। ভালোবাসা নয়। ভালোবাসা তৈরি হয় একটা সুন্দর মন থেকে, আর ভালো লাগা কিছুদিনের জন্য। আর এখন তুমি ছোট, এগুলো করা ভালো না। বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম, ঠিক আছে? না, আমি এত কিছু বুঝি না। আমি জানি আপনাকে ভালোবাসি। আমি যেখানে যাই সেখানে আপনাকে দেখতে পাই। পড়তে গেলে আপনার কথাই মনে পড়ে। এটা কি ভালোবাসা না? আমি আপনাকে সত্যি ভালোবাসি। শোনো, আমি গেলাম। ওকে, ভালো থেকো। না, আপনি আমার কথার উত্তর দেন। আমাকে ভালোবাসবেন কি না? শোনো, আমি এগুলো করতে পারবো না। তুমি হচ্ছে বড়লোকের মেয়ে, আর আমি হচ্ছি সাধারণ পরিবারের ছেলে। এটা কখনো কেউ মেনে নেবে না। আমার সামনে এসএসসি পরীক্ষা, গল্পে আর কি। আর তোমারও এসএসসি, তাই এগুলো চিন্তা বাদ দিয়ে পড়ালেখা মন দাও। না, আমি এত কিছু জানি না। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি নিজের ক্ষতি করবো, বলে দিলাম আমি। দেখতেছি নিজম তার লিমিট ক্রস করতেছে। এত বোঝাচ্ছি কিন্তু বসতেছে না, তাই রাগের মাথায় কয়েকটা থাপ্পড় মেরে দিলাম। আপনি আজকেও মারলেন? তো কি করতে বলছো? তুমি তোমার লিমিটটা ক্রস করতেছো। আমার দুইজন সম্পর্কে জড়ানোর পরবর্তী সময় কি হবে সেটা একবার ভেবে দেখেছো? কি হবে স্যার? তুমি হচ্ছ এই দেশের একজন নামকরা পুলিশ অফিসারের মেয়ে, আর আমি একজন সাধারণ পরিবারের ছেলে। আমরা দুইজন দুইজনের সাথে সম্পর্কে জড়ানোর পর কোনো একদিন তোমার মা বাবা জানতে পারবে, তখন কি হবে জানো? তোমার বাবা হয় আমাকে জেলে দেবে, আর না হলে আমাকে এলাকা ছাড়তে হবে। তখন আমার পড়ালেখার কি হবে? শেষ করতে পারবো না। আমার মা বাবার স্বপ্ন পূরণ করতেও পারবো না। তখন আমার কি হবে? আর যেই সম্পর্কে ভবিষ্যৎ নেই, সেই সম্পর্কে না জড়ানোই ভালো। তাই আমি এই সম্পর্কে তৈরি হওয়ার আগেই শেষ করতে চাই। এখন তুমি কি করবে সেটা তোমার উপর নির্ভর করছে। আর যদি বলো টিউশনি না করাতে, তাও আমার কোনো দুঃখ নেই। কাল থেকে আর আসবো না। চলি, ভালো থেকো। মনে হয় খুব বেশি বলে ফেলেছি। আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয়। কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছে। আর থাপ্পড় মারাটা ঠিক হয়নি। যদি ওর মা গালের দাগগুলো দেখতে পায় তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে, এসব ভাবছি। আর রাস্তা দিয়ে হাঁটছি, ওইদিকে নিজুম ভাবতেছে। স্যার, আপনি যতই কিছু বলেন না কেন, আমি তো আপনাকে বিয়েটা করবই। আর যাই হোক, এই জীবনে আপনাকে আমি ছাড়ছি না। কালকে খালি আপনি আসেন, বোঝাবো মজা কাকে বলে। খুব শখ হয়েছে আপনারা আমাকে টিউশন না করানোর, তাই না? এই নিজম কী জিনিস তা কালকে হাড়ে হাড়ে টের পাবেন। এগুলো ভাবতেছি, হঠাৎই কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে তো আমি অবাক, কারণ দরজার সামনে মা বাবা দাঁড়িয়ে আছে। কিরে নিঝুম, এমন করে কি দেখছিস? আমাদের কখনো দেখিসনি? আরে না মা, তোমাদের তো রাতে আসার কথা ছিল। আর বলিস না, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আর না গিয়ে ঘুরে আসলাম। ও, তোর চোখ লাল হয়েছে কিভাবে? কান্না করেছিস নাকি মা? আরে না, কান্না করবো কেন? কি যেন চোখে পড়েছে। তোমরা মামা কি আমাকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেই কথা বলবে, নাকি আমাকে ভেতরেও যেতে দিবে? আসো বাবা, ভিতরে আসো। তোর স্যার আসেনি আজকে পড়াতে? মা এসেছিল, কি যেন জরুরি কাজ আছে তাই চলে গেছে। ও, তারপর তারা তাদের রুমে চলে গেলেন। যাই, এই ফাঁকে স্যারের সাথে একটু মজা করি। যে ভাবা সেই কাজ। আই লাভ ইউ স্যার। এখন আপনি কোথায় আছেন? বাসায় পৌঁছাইছেন নাকি রাস্তায়? মেসেজে টুংটাং শব্দে মোবাইল পকেট থেকে হাতে নিলাম। মেসেজ দেখে তো আমি অবাক। এতক্ষণ আমি ওকে কি বুঝিয়ে আসলাম? এই অবধ ছাত্রীকে নিয়ে আমি কি করব বলুন তো পাঠক পাঠিকা বন্ধুরা? এ জ্বালায় তো আমার নাও খাওয়া সব খুব হারাম হয়ে যাবে। কি ফাজিল ছাত্রী রে আমার! এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। এবার আবার ফোন দিয়েছে, মেসেজের উত্তর না দেওয়ায়। ফোনটা রিসিভ করতেই আবার সেই পুরনো কথা। আই লাভ ইউ স্যার। ফাজলামি বাদ দিয়ে কি বলবে বলো? ফোন দিয়েছো কেন? প্রেম করার জন্য ফোন দিয়েছি। কি করো বাবু?
দেখেছেন কত বড় ফাজিল। এই আমি কারো ভাবো না, আর স্যারকে কেউ এগুলো বলে? কেউ না বললেও আমি বলি। আমি ফোনটা কিন্তু কেটে দেবো আর যদি ফাজলামো করো। ঠিক আছে, আর করবো না। এবার বলেন কোথায় আছেন এখন? আমি এখন রাস্তায় আছি। কেন? এখনো বাসায় পৌঁছাননি? কাছাকাছি আছি। ওকে, যান তাড়াতাড়ি। আর কালকে আমাকে পড়াতে আসবেন, আর যদি না আসেন তাহলে আপনার বাসায় গিয়ে হামলা করব। কত বড় হুমকি! স্যার, আপনি আমাকে কালকে পড়াতে আসবেন। যদি না আসেন তাহলে আপনার বাসায় গিয়ে আপনার মায়ের কাছে বিচার দিব, আর বলবো আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছেন। কি কি বলো এগুলো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমি আবার কবে তোমাকে বিয়ে করলাম? মাথাটা মনে হয় পুরোটাই গেছে। করেন নাই, কিন্তু যদি কালকে পড়াতে না আসেন তাহলে বলতেও তো পারি। এসব ছোটখাটো মিথ্যে বড় কোনো ব্যাপার না। কত বড় মিথ্যক তা তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে যাব, কিন্তু এগুলো কাউকে বলিও না প্লিজ। তোমার একটা মিথ্যা কথায় আমার জীবনটা চলে যাবে, তোমার বাবার গুলি খেয়ে। ঠিক আছে, কালকে তাড়াতাড়ি আসবেন, আর আমার জন্য আইসক্রিম আনবেন। ওকে, পুরো আইসক্রিমের দোকান নিয়ে দিব, তাও মিথ্যা বলো না। মিথ্যা বলার কারণটা টাকা তো বেশি নাই আমার কাছে, ফের দোকানে সব আইসক্রিম নিয়ে যেতে চাচ্ছি। না, আপনাকে দোকানে সব আইসক্রিম আনতে হবে না, আইসক্রিম শুধু 2টা আনলেই হবে। ঠিক আছে, অবশ্য হলেও স্যারের দুঃখ বোঝো, এটাই অনেক। তাহলে এখন ফোন রাখলাম, আম্মু ডাকছে। ওকে যাও। আরও কিছু রাস্তা হাঁটার পরে আবার বাসায় আসলাম। বাসায় এসে প্রতিদিনের মতো আজও খাবার খেয়ে রুমে রেস্ট করতে যাচ্ছি। ভাবতেছি একটু পড়তে বসি। বই খুলে আছি প্রায় 15 মিনিটের মতো, কিন্তু কিছুতেই পড়াতে মন বসতেছে না। অনেকদিন ধরে বই নিয়ে পড়তে বসি নাই, তাই কি আর করার। বই পড়া বাদ দিয়ে ভাবতেছি একটু ঘুমানো দরকার। পড়াতে মন না বসলে তো আর পড়া হবে না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠলাম আম্মু ডাকে। গোসল করে নামাজ পড়তে যা। মা, কখন আজান দিয়েছে? একটু আগে। তুই গোসল করে তাড়াতাড়ি মসজিদে যা। ওকে যাচ্ছি। গোসল করে নামাজ পড়তে যাইতেছি, আর ভাবতেছি জীবনে তো আমরা অনেক পাপ করলাম, কিন্তু তাও আমরা আল্লাহকে ভয় করতেছি না। কারণটা কি? শুধু শুধু পাপের ভার বেশি করতেছি। খেলতেছি ভালোবাসার নামে ধর্ষণ নীলা। এটা কি আমাদের ইসলাম? না, এটা হচ্ছে ইসলামের বিপরীত। ইসলাম বলে পর্দা করো, কিন্তু আমরা দিন দিন ভাবতেছি আরও কত শর্ট কাপড় পরলে ভালো লাগবে, মানুষ আমাকে দেখবে। এগুলো করে কি লাভ? আমাদের কিছুই তো লাভ নেই, বরং আমাদের ক্ষতি হচ্ছে। একদিন আমাদের সবাইকেই মরতে হবে, কিন্তু মরার পরে আল্লাহকে কি জবাব দেব? কিছুই দিতে পারবো না, যেতে হবে জাহান্নামে। আমরা তো এটা চাই না, আমরা চাই চির চির শান্তিস্থান জান্নাত। এটা পেতে হলে নামাজ পড়তে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। অনেক কিছু ভেবে ফেলেছি এদিকে নামাজের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি মসজিদে গেলাম। নামাজ শেষ করে মসজিদের গেট দিয়ে বাইর হতে এক বন্ধুর সাথে দেখা। তার সাথে কথা বলতে বলতে আবার বাসায় আসলাম। মা, ভাত দাও, খুব ক্ষুধা লেগেছে। ওকে বস, আমি খাবার নিয়ে আসছি। খাবার খেয়ে আবার রুমে আসলাম। ভাবলাম একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ডাটা অন করার সাথে সাথে অনেকগুলো নোটিফিকেশন আসলো। সাথে দেখছি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে একটা মেয়ের আইডি থেকে। অ্যাকসেপ্ট করব কি করব না ভাবতেছি। আগেই বলেছি মেয়েদের কাছ থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকে। ওই আইডি থেকে মেসেজও দিয়েছে। মেসেজগুলো এমন ছিল, আসসালামু আলাইকুম। ও হ্যালো, কথা বলছেন না কেন? আরে, আপনার এত ভাব কেন? হ্যাঁ, আপনি গল্প লিখেন বলে কি ভাব দেখাতে হবে? আরও অনেক কিছু রেখেছে, যেগুলো বলে আপনাদের সামনে মানিচুদের ফালুদা বানাতে চায় না। অনেক কিছুই বলেছে, তাই উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? সাথে সাথে রিপ্লাই, কেমন আছেন? আর আপনার এত ভাব কেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আবার কখন আপনাকে ভাব দেখালাম? আমি মেসেজ দিয়েছি গতকালকে, আর মেসেজের রিপ্লাই দিচ্ছেন আজকে। আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন একটু? ও, আমি ফেসবুকে গতকাল আসিনি, তাই উত্তরও দেওয়া হয়নি। একটু দাঁড়ান, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি। তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করুন। আর হ্যাঁ, বসে আছি, কষ্ট করে দাঁড়াতে পারবো না। এই মেয়ে তো দেখি ফাজিলের ফাজিল, আমার চেয়ে 3 ধাপ এগিয়ে আছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। কিছুক্ষণ পরে আবার সে আইডি থেকে মেসেজ এসছে, ধন্যবাদ আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। ইটস ওকে। তা কি করেন এখন? এই তো আপনার সাথে কথা বলতেছি। আমিও বসে আছি এবং আপনার সাথেই চ্যাট করতেছি।
এভাবে কৌশল বিনিময় সহ আরও অনেক কথা হলো সেই মেয়েটার সাথে। তার সাথে ভালো একটা সম্পর্ক হলো। আপনারা আবার অন্য কিছু ভাবেন না। বিকেল হয়ে গেছে, তাই ওই মেয়েকে বললাম, ওকে বাই, ভালো থাকবেন। কেন, খুব ব্যস্ত নাকি? না, এমনি ভালো লাগছে না। আমার তো আপনার সাথে কথা বলতে ভালোই লাগছে। তোর ভালো লাগলেই হইব সেমরি, আমার ভালো লাগছে না। মনে মনে বললাম আর কি, পরে কথা হবে, বাই। এই বলে ফেসবুক থেকে বের হয়ে ডাটা অফ করে দিয়েছি। বিকেলবেলা তাই একটু খেলাধুলা দেখতে বাইর হলাম। আমার বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে, সেখানে প্রতিদিন খেলা হয়। মাঝে মধ্যে বিকেলে খেলা দেখতে যাই। আজ খেলতে পারি না বলে খেলা দেখে মাগরিবের নামাজ পড়ে আবার বাসায় আসলাম। আরিয়ান, তুই আর পড়তে বসিস না কেন? কলেজ বন্ধ হওয়ার পর থেকে তো একদিনও পড়তে বসিস নাই, তাই এখন গিয়ে পড়তে বস। সোজা রুমে আসলাম, কিছু বললাম না, কারণ কলেজ বন্ধ হওয়ার পর থেকে আর পড়তেই বসে নাই। তাই আবার বই খুলে বসে আছি। পড়াতে মন নাই, খালি বই খুলে বসে আছি, না হলে মা আবার বকা দেবে। তারপর এসার আজান দিল, মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। নামাজ পড়ে বাসায় এসে দেখি মা খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে। ভেতরে ঢুকতে মা বলে উঠল, আরিয়ান, খাবার খেয়ে একেবারে রুমে যা। মা দাও তাহলে। বাস্তবে অত তাড়াতাড়ি খাবার খাই না, খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। রাতে আর ফেসবুকে গেলাম না, ঘুমিয়ে গেলাম। পরের দিনের মতো সকাল 7টায় ঘুম থেকে উঠে নাস্তা করে নিজুমের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিজুমদের বাসার সামনে আসলাম ঠিক 7:55। আরও 5 মিনিট টাইম আছে। ওদের বাসায় কলিং বেলে চাপ দিলাম। প্রায় 3 বার দেওয়ার পর একটা অচেনা মেয়ে দরজা খুলে দিল। আমি মেয়েটাকে দেখে অবাক হলাম, কারণ এই মেয়েকে আগে কখনো এই বাড়িতে দেখিনি। মেয়েটার পরনে কালো রঙের একটা 3 পিস আর চোখে চশমা লাগানো। মেয়েটা মোটামুটি সুন্দরী, কিন্তু কানা তো কানাই। আপনারা আবার বলে দিয়েন না। এই যে মিস্টার, কে আপনি? আপনি কে? আর আপনাকে তো কখনো এই বাড়িতে দেখিনি। ওটা আমি প্রশ্ন করলাম। আমি যেই হই, কিন্তু আপনি কি? আর এত সকালে এই বাসায় কি চোর নাকি? আরে আমি কেন চোর হতে যাব? আমি একজন ভদ্র ছেলে। দেখেই বোঝা যাচ্ছে কত ভদ্র। মনে হয় কখনো মেয়ে মানুষ দেখেই নাই জীবনে। মেয়ে মানুষ দেখি নাই মানে কি বোঝাতে চাচ্ছেন? দেশে কি মেয়ে মানুষ অভাব পড়েছে নাকি? তাহলে আমার দিকে তখন ওইভাবেই তাকিয়েছিলেন কেন? হুম। এই মেয়ে তো দেখি খালি প্রশ্ন করে। কখন মানে? একটু আগে। কি হয়েছে রে আপু, কার সাথে এত সকালে ঝগড়া করতেছিস? দেখ তো নিয়েছো, কে ছেলেটা? দেখে তো মনে হয় চোর টোর হবে। কি মেয়ে রে ভাই, ভালো মানুষকে চোর বলে? কোথায় দেখি শর্ত আপু? আরে স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। আপু, এটা আমার স্যার, আমাকে প্রাইভেট পড়ায়, আর তুমি তাকে চোর বলতেছো? তোর স্যার এটা? আমাকে আগে বলবি না? আর তোর স্যার তো দেখতেছি খুব লুচ্চা। মেয়ে মানুষ দেখলে লোভ সামলাতেই পারে না। এখন আবার লুচ্চা বানাই দিছে, মানিজুদের 12টা বাজাই দিছে। চুপ কর তো আপু। মনে হয় নিজুম রাগ করেছে, চোখগুলো লাল হয়ে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। আমি ওর দিকে তাকিয়ে ঢোক গেলতেছি। স্যার আপনি রুমে আসেন। আমি ওর সাথে সাথে পরের রুমে চলে আসলাম। নিজুম আমার পেছনে পেছনে আসতেছে। নিজুম তার বোনকে বলল, আপু তুমি রুমে যাও, আমি পড়তে বসি, স্যার আসছে। ওকে যা। কেমন আছো? কথা বলতেছে না? কি হলো নিজুম, কেমন আছো বললে না যে? তুমি কি কোনো কারণে রেগে আছো? এই নাও তোমার আইসক্রিম, রাগ ভাঙানোর ফর্মুলা। কিছু বলতেছে না। কি হলো, আইসক্রিম নাও, ঠান্ডা হয়ে গেল তো। আইসক্রিম ঠান্ডাই হয়, তাড়াতাড়ি নেওয়ার জন্য বললাম আর কি। আইসক্রিম নিল, কিন্তু কথা বলতেছে না। বই বের করো। বই বের না করে চুপ করে বসে আছে। আবার ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনি তো খারাপ কেন? আমি আবার কি করলাম? আপনি আমার বোনের দিকে তাকিয়েছিলেন কেন? আপনাকে ও খারাপ বললো কেন? ও এই কথা। আমি তো তোমার বোনকে চিনি না, আর ওনাকে কোনোদিন দেখিওনি, তাই একটু তাকাইছিলাম। দেখেন নাই বলে আপনি ওর দিকে চেয়ে থাকবেন? আমার চেয়ে আপু কি বেশি সুন্দর? আমি ওর চেয়ে ফর্সা। আপনি শুধু আমার দিকে চেয়ে থাকবেন, অন্য কারোর দিকে না। এরপরে যদি শুনি আপনি কোনো মেয়ের দিকে তাকিয়েছিলেন, তাহলে আপনাকে মেরে ফেলবো আমি, নাহলে চোখ তুলে অন্ধ করে দেবো। কি মেয়ে ভাই, একটু তাকাইনি বলে এত রাগ? এই প্রথম আমি নিজুমের রাগ দেখলাম। চোখ মুখ লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের কারণে। কি হলো, আমি কি বললাম আপনাকে? ঠিক আছে, আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাবো না। এবার খুশি? এবার ঠিক আছে। এখন বইগুলো বের করেন ম্যাডাম। কিন্তু কি বই বের করব? আগে গণিত বই বের করো। ঠিক আছে স্যার। মনে হলো ওকে যে আইসক্রিম দিলাম ওটা কি করলো, না খেলে গলে যাবে।
আশেপাশে তাকিয়ে দেখলাম আইসক্রিমগুলো পাশে রেখে দিয়েছে আর ওগুলো গলতে শুরু করেছে। নিজুম, তুমি আইসক্রিমগুলো খাও, তারপর পড়ো। ওগুলো গলে যাচ্ছে। আইসক্রিম দুইটা হাতে নিল, আমাকে একটা দিতে চাইলো, আমি নিয়ে নিই। স্যার আপনি একটা নেন। না, তুমিই খাও। নিজুম আইসক্রিম খাচ্ছে, ছোট বাচ্চাদের মতো ঠোঁটে মুখে আইসক্রিম পরে একাকার করে ফেলেছে। একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। এসব দেখে আমার খুব হাসি এসেছে, তবুও মুখে হাসি রেখে এনে হাসি আটকে রাখলাম। কি হলো স্যার, আপনি আমার দিকে তাকিয়ে হাসতেছেন কেন? কিছু না, তোমার আইসক্রিম খাওয়া দেখতেছি। এখানে হাসার কি হলো? তুমি বাচ্চাই রয়ে গেলে, বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছ। এগুলো দেখে হাসি আসতেছে। আমি এভাবেই আইসক্রিম খাই। তাই নাকি? হুম। ঠিক আছে, খাও। খাওয়া শেষ, এবার পড়া শুরু করি। এভাবে পড়বে। হাসেন কেন স্যার? আয়নার সামনে গিয়ে দাঁড়াও, বুঝতে পারবে। আয়নার সামনে থেকে সাথে সাথে ওয়াশরুমে দৌড়। কেন দৌড় দিল তা তো আপনারা জানেনি। ফ্রেশ হয়ে এসে পড়তে বসে গেছে। কয়েকটা গণিত করতে দিচ্ছি। নিজুমের পড়াতে ভালোই লাগে, কেননা আমাকে বেশি বোঝাতে হয় না। অনেকটা গুগলের মতো। গুগলে যেমন অল্প একটু টাইপ করলে বাকিটা বোঝা যায়, নিজুমও ঠিক তেমন। একবার কোনো চ্যাপ্টার বুঝিয়ে দিলে দ্বিতীয়বার বোঝাতে হয় না, নিজে থেকে বোঝা যায়। গণিত করতে দেওয়ার কিছুক্ষণ পরেই খাতা এগিয়ে দিল। অবাক হলাম, যতই মেধাবী হোক এত দ্রুত গণিতগুলো করা সম্ভব নয়। তার উপর আবার মুচকি হাসি। গন্ডগোলের আওয়াজ পেলাম। কিছুতে একটা গন্ডগোল আছে। কি ব্যাপার নিজুম, হাসো কেন? এমনি স্যার, আপনি অঙ্ক দেখেন। আর কিছু না ভেবে অঙ্ক দেখার জন্য খাতা হাতে নিয়ে আমি অবাক। গণিত না করে খাতায় বড় বড় অক্ষরে লিখেছে আই লাভ ইউ স্যার। কি স্যার, অঙ্ক হয়নি? এইগুলো কি নিজুম? তোমাকে বলেছি না পড়ার সময় কোনো রকম ফাজলামি নয়। অঙ্ক করা বাদ দিয়ে এগুলো কি লিখেছো তুমি? কি লিখেছি স্যার? কথা শুনে আকাশ থেকে পড়লাম। এমন ভাব করতেছে মনে হয় জানেই না খাতায় কি লিখেছে। আমারে কি গাছ বলদ পাইছো? কি লিখেছো তুমি জানো না? না স্যার, আপনি একটু পড়ে শোনান তো। আই লাভ ইউ কেন লিখেছো অঙ্ক করা বাদ দিয়ে? স্যার, আপনি আমাকে আই লাভ ইউ বলছেন? আপনি আমাকে ভালোবাসেন এটা নিজে মুখে স্বীকার করছেন? ইয়াও, স্যার আমাকে ভালোবাসে বলে লাফালাফি শুরু করে দিল। এবার নিজেকে সত্যি সত্যি বলদ মনে হচ্ছে। আমাকে বলদ বানিয়ে ছাড়লো। নিজেকে শুধু বলদ না, গাছ বলদ মনে হচ্ছে। তবে আর যাই হোক, ওর হাসিটা দেখার মতো। মেয়েরা হাসলে অনেক সুন্দর লাগে, তার প্রমাণ পেলাম আমি। নিচুম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দমেকে সরে, না হলে যেভাবে লাফালাফি শুরু করেছে তা আর থামবে না। আই লাভ ইউ টু স্যার, আমি আপনাকে ভালোবাসি। আমি কি তোমাকে আই লাভ ইউ বলেছি? একটু আগেই তো বললেন। ওটা তো আমি পড়ে শোনালাম যেটা তুমি লিখেছো। হ্যাঁ, কিন্তু আপনি তো আপনার মুখেই বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কিন্তু না, আপনি আমাকে আই লাভ ইউ বলেছেন আর এটাই সত্যি। নিজেকে সত্যি সত্যি বলদ মনে হচ্ছে। কেন যে লেখাটা পড়তে গেলাম, অনেক ফাজলামি করেছে। এবার অঙ্ক করো, না হলে আন্টিকে বিচার দেব। দেন বিচার, আমিও বলবো আপনি স্যার হয়ে ছাত্রীকে আই লাভ ইউ বলেছেন। এই মেয়ে মনে হয় আমাকে এই বাড়ি ছাড়া করবে। ব্ল্যাকমেল করতেছো? না, আমি কি তোমাকে ব্ল্যাকমেল করতে পারি বলো? আপনি থেকে সরাসরি তুমি, আমি কিন্তু আন্টিকে বলে দেব। কি বলবে আমাকে আরিয়ান? দরজার পাশ থেকে আন্টি এরে কাম সারছে। আন্টি কিছু শোনে নাই তো? আন্টিকে কি বলি এখন? কি হলো বাবা, বলো কি বলবে? আর নিঝুম কি বেশি ফাজলামো করলে আমাকে বলো। ঠিক আছে আন্টি। মা, তুমি এই রুমে কেন? এদিক দিয়ে যাচ্ছিলাম, শুনছি তুই একটু জোরেই কথা বলেছিস, তাই দেখতে আসলাম। তা কি নিয়ে এত জোরে কথা বলছিস? কিছু না, তুমি এখন যাও। আর স্যার আমাকে একটা মজার কথা বলেছে, যেটা শুনে একটু জোরে হেসেছি। মা তুমি যাও তো, আমাকে পড়তে দাও। কত বড় মিথ্যুক। আমি গেলাম। আর নিঝুম, ভালো করে পড়, স্যারের সাথে ফাজলামো করবি না। ওকে আম্মু, তুমি যাও। আন্টি চলে গেল। এবার ফাজলামি বাদ দিয়ে যে অঙ্কগুলো করতে দিয়েছে ওগুলো করো। ঠিক আছে স্যার। এইবার ফাজলামি না করে ভালো মেয়ের মতো অঙ্কগুলো করে দিল। তাহলে নিঝুম, আজকে আমি চাই গণিতগুলো দেখে আরও কিছুক্ষণ পড়িয়ে। ঠিক আছে স্যার, যান। আমি রুম থেকে বের হব এমন সময় কেউ একজন আমার ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরেছে। তাকেই দেখে একটা ফাজিলের হাড্ডি নিঝুম অনেকক্ষণ পরে ছাড়লো। আমার তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা। পুরোটা আমার মাথার ওপর দিয়ে গেছে। নিঝুম আমাকে ছেড়ে দিয়ে হোসেন বোর্ডের গতিতে চলে গেল। আমি তো অবাকের ওপর অবাক হচ্ছে। নিঝুম এটা কি করলো? আমার সাথে কি হচ্ছে এগুলো? এসব ভাবতেছি আর রুম থেকে বের হচ্ছে। এই যে লুচ্চা মাস্টার, পড়ানো শেষ হলো? তাকে দেখি সকালের মেয়েটা, মানে নিঝুমের বড় বোন। কি হলো লুচ্চা মাস্টার, কি ভাবেন? কিছু না,
ওকে বাই, ভালো থাকবেন। ঠিক আছে, যান। ভাবতেছি উনি বারবার লুচ্চা মাস্টার ডাকতেছে কেন? কিছুক্ষণ আগে ঘটনা দেখে ফেলেনি তো, নাকি সকালের ঘটনার জন্য এমন করতেছে? আন্টিটাকে ভাবনার ছেদ পড়লো। বাসায় যাচ্ছ বাবা? জি আন্টি, বাসে যাচ্ছি। তো বাবা নাস্তা করে যাও। না আন্টি, আজকে না, অন্য একদিন। ঠিক আছে বাবা, তাহলে যাও। ওকে আন্টি, চলে আসতে যাব তখনই আবার ডাক পড়লো। কি লুচ্চা স্যার, এদিক ওদিক কি দেখেন? কাউকে খুঁজছেন নাকি? বুঝি না এই মেয়ের গায়ে পড়ে ঝগড়া কেন করে, কাকে খুঁজতে যাব কেন? আর প্লিজ আপনি আমাকে লুচ্চা বলবেন না, আমার একটা সুন্দর নাম আছে, ওটা ধরে ডাকবেন। ভাব দেখলে রাগের মাত্রা 420 ভোল্ট হয়ে যায়। আমি তো লুচ্চাই বলবো, লুচ্চা স্যার। আপনার যা ইচ্ছা বলেন, আপনার শর্তে বা তর্কে জড়াতে চায় না। বুঝে গেছি, তর্ক করে কোনো লাভ নেই, যত রাখবো তত আরও বেশি করে বলবে। হ্যাঁ লুচ্চা স্যার। আর একটু ওখানে না থেকে বাসায় যাওয়ার জন্য রাস্তা ধরলাম। মেয়ে মানুষ মানেই ভেজাল, রাস্তা দিয়ে হাঁটতেছি আর কিছুক্ষণ আগে পড়ার রুমে ঘটে যাওয়া কথা মনে করে হাসতেছি। আসলে নিজম মেয়েটা দেখতে অতটাও খারাপ না, রূপবতী, গুণবতী আর সব কিছুতেই চালো, আর দেখতে শুনতেও ভালো। শুধু ভালো না, অনেকটাই ভালো। ছেলেরা এমন মেয়েকেই অর্ধাঙ্গিনী হিসেবে পছন্দ করে। সবার কথা জানি না, আমার মনের ভাব প্রকাশ করেছি মাত্র। তবে যাই ভাবি, আমার বেলায় এসব সাজে না। নিজমরা কোথায় আর আমি কোথায়, আমার ব্যাপারটা ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। তবে যাই হোক, নিজমকে থামাতে হবে, না হলে সে আরও এগিয়ে যাবে। যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক তৈরি হওয়ার আগেই শেষ করা উচিত। এসব ভাবছি আর রাস্তার পাশে ফুটপাত দিয়ে আনমনে হাঁটছি। মোবাইলের টুংটাং শব্দে ভাবনা ছেদ পড়ল। মোবাইলটা হাতে নিয়ে দেখি নিজম মেসেজ দিয়েছে। মেসেজটা ওপেন করলাম, আবার কি ফাজলামো করতেছে দেখার জন্য। ঠিকই ধরেছি, আবারও সেই একই ফাজলামো। এটাকে ফাজলামো বলবো নাকি পাগলামি বলবো বুঝতে পারছি না। কি বুঝতে পারতেছেন না তো? সব বুঝতে পারবেন, গল্প পড়তে থাকুন। তাহলে এবার মেসেজে কী লিখেছে দেখুন। স্যার, আজকে মিষ্টিটা কেমন ছিল? মিষ্টি বলতে পড়ার রুমে দেওয়া কিসটাকে বোঝাচ্ছে। আরে ভাই, কিছুটা বোঝে নেবেন তো, সব কিছু কি আর খুলে বলতে হয় নাকি? মানে কাপড় খুলে বলার কথা বলিনি, আবার কেউ মাইন্ড খেয়েন না। এই মেয়ের দেখি লজ্জা শরম বলতে কিছুই নেই। কিস করেছে নিজের স্যারকে, তাও আবার জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে। কিস আবার কেমন হয়? মানে এটার কেমন স্বাদ আমার জানা নেই, আপনাদের কারো জানা থাকলে জানাবেন। কখনো টেস্ট করিনি তো, তাই আর কি। আজ নাদান বাচ্চা বলে টেস্ট করতে পারিনি। কেমন মানে মিষ্টি নাকি ঝাল আমি জানি না। কেমন মেসেজের রিপ্লাই দিলাম। আমি কিন্তু খুব মজা পেয়েছি, কালকে কিন্তু আবার করব। কি করবে? KISS কিস। কালকে আমিও তোমাকে পেটাবো, আর না হলে আন্টিকে বিচার দেব। কি? আপনি আম্মুকে বিচার দেবেন? তাহলে আমিও দেবো বিচার। একটু অবাক হয়নি, কারণ ওর কাছে ব্ল্যাকমেল করার জন্য বাহানা বানাতে বেশি সময় লাগে না। হাজারো বাহানা মাথায় ঘুরপাক করে, তবুও জিজ্ঞেস করলাম কিসের বিচার? আপনি যে আজকে আমাকে কিস করলেন। এটা তো তুমি করেছো, আমি না। আরে এটা তো আপনি আর আমি জানি, আম্মু জানে না। আগেই জানতাম এমন কিছুই বলবে। আমি আর তোমাকে পড়তে যাচ্ছি না যদি এমন অসভ্যতামি করো। ওকে স্যার, আর করবো না এমন। প্লিজ আপনি আসবেন। এমনটা তুমি আগেও বলেছিলে। এই শেষবার, আর করবো না। তবুও ভাবনা জগতে ডুব দিলাম। নিজুমের দিন দিন ফাজলামিগুলো বেড়ে যাচ্ছে। এভাবে চললে ওর পড়াশোনা হবে না, আর ওর মা বাবা বুঝতে পারে তাদের মেয়ে তার স্যারের সাথে প্রেম করছে, তাহলে আরও বেশি ঝামেলা হবে, সঙ্গে আমার জীবনটাও যাবে। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমি আর ওকে পড়াতে যাব না। আবারও মেসেজের শব্দে আমার ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। কি হলো স্যার, উত্তর দিচ্ছেন না কেন? আমি মেসেজের উত্তর না দিয়ে বাসার পথে হাঁটা দিলাম। বাসায় ঢুকে দেখতে পেলাম আম্মু সেন্সলেস হয়ে পড়ে আছে ফ্লোরে। আসলে বাসায় আর কেউ নেই, তাই কেউ দেখতে পায়নি। দৌড়ে গিয়ে আম্মুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তড়িঘড়ি করে ডাক্তার ডাকতে বাসা থেকে বের হলাম। বাসা থেকে একটু দূরেই ডাক্তারের চেম্বার। ডাক্তার ডাকতে বেশি সময় লাগেনি। ডাক্তার এসে আম্মুকে দেখে বললেন, অতিরিক্ত টেনশন আর ঠিকমতো না খাওয়ার কারণে তোমার আম্মুর এমনটা হয়েছে। আমি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি আর কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে তোমার মা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিতে হবে না, এখন যাও ওই ঔষধগুলো নিয়ে আসো। 2 ঘন্টার মধ্যে তোমার আম্মুর জ্ঞান ফিরে আসবে।
ডাক্তার আঙ্কেলকে ওনার ফি দিয়ে একটু এগিয়ে দিয়ে এসেই ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে এলাম। বাসায় এসে দেখি আম্মু জ্ঞান ফিরে এসেছে। মা, তুমি ঠিক আছো? বাবা, আমি ঠিক আছি। কি হয়েছিল তোমার? তেমন কিছু না, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। ডাক্তার আঙ্কেল বলল তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, আর কি এমন টেনশন করো বলো তো? আমি তো আছি নাকি? তেমন কিছু না বাবা। ডাক্তার বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে, আর এখন থেকে একদম কোনো প্রকার টেনশন করবে না। আচ্ছা, আর করব না। এই তো লক্ষ্মী মেয়ে। আম্মু, তুমি একটু রেস্ট করো, আমি রুমে যাচ্ছি। আমি আমার রুমে চলে এলাম, তবে ভাবনায় পড়ে গেলাম মা কি নিয়ে টেনশন করে। অনেক ভেবেও কোনো উপায় খুঁজে পেলাম না, মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। যাই একটু ফেসবুক থেকে ঘুরে আসি। যেই বাবা সেই কাজ। ডাটা অন করতেই নোটিফিকেশন আসা শুরু করলো, সাথে সেই দিনে সেই মেয়েটাও অনেকগুলো মেসেজ দিয়েছে, যার কারণে মেসেঞ্জারও শব্দ করে চিল্লাইতে শুরু করে দিয়েছে। মেসেঞ্জারে ঢুকে মেয়েটার মেসেজগুলো দেখতে লাগলাম, সঙ্গে সঙ্গে আরেকটা নতুন মেসেজ দিয়েছে। এই মেয়ে মনে হয় সারাদিনই অনলাইনেই থাকে। কেমন আছেন? আপনি প্রতিদিন ফেসবুকে আসেন না কেন? আলহামদুলিল্লাহ, তবে ততটাও ভালো না, আবার অতটা খারাপও না। তবে এখন একটু ব্যস্ত আছি, তাই ফেসবুকে অতটা আসা হয় না। ওহ আচ্ছা, তা সম্পূর্ণ ভালো নাই কেন তা জানতে পারি? তেমন কিছু না, আম্মু একটু অসুস্থ। ওহ, আন্টিকে ডাক্তার দেখিয়েছেন? হুম। ডাক্তার কি বলেছে? তেমন কিছু না, অতিরিক্ত টেনশন করার কারণে এমন হয়েছে। ওহ। এইভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। এক সময় আমি ফেসবুক থেকে ডাটা অফ করে বের হয়ে গেলাম। অনলাইনের জগৎটা কেমন যেন হয়ে গেছে, আগের মতো আর ভালো লাগছে না। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। রাতের খাবার খাওয়ার জন্য রুম থেকে বের হলাম। আম্মু খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। মা, তুমি এই শরীর নিয়ে বাইরে এসেছো কেন? আমি ঠিক আছি বাবা, তুই বস, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, দাও। দুজন মিলে রাতের খাবার খেয়ে আম্মুকে ওষুধ খাইয়ে দিলাম। আচ্ছা মা, তুমি এখন ঘুমাও, আমি যাচ্ছি রুমে। রুমে এসে ভাবনায় পড়ে গেলাম, কাল থেকে আর নিজমকে পড়াতে যাব না। বাসা থেকে কি করব? বাসায় শুয়ে বসে থাকতে তো আর ভালো লাগে না। তবে অন্য দিক থেকে ভালো হয়েছে, এই অসুস্থ অবস্থায় আম্মুকে কিছুটা সময় দেওয়া যাবে। আর কিছু না ভেবে ঘুমাতে চলে গেলাম। ভূমিকম্প হওয়ার কারণে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম। কিছুক্ষণ স্থির হয়ে চারপাশে তাকালাম, না, ভূমিকম্পের কোনো আলামত পেলাম না। সঙ্গে সঙ্গে আবার শুরু হয়েছে, না, চারপাশে হচ্ছে না, ভূমিকম্প হচ্ছে আমার বিছানার পাশে। রাতে ফোনটা ভাইব্রেশন করে ঘুমিয়েছিলাম, তাই চিল্লাতে না পেরে রাগে ভূমিকম্প শুরু করে দিয়েছে। না, সকাল সকাল ঘুমটা কোন শালায় ভাঙিয়ে দিল রে? মোবাইলটা হাতে নিয়ে দেখি এ তো কোনো শালা না, শালি। থুক্কো, আমার স্যারটি নির্ঝুম ফোন দিয়েছে। কলটা রিসিভ না করে মোবাইলটা বন্ধ করে রাখলাম। রিসিভ করলেই ফাজলামি শুরু করে দেবে, ওকে তো আমি আর পড়াতে যাচ্ছি না। অন্যদিকে নিঝুম যা ভাবতেছে, কি ব্যাপার, স্যারকে এতগুলো কল দিলাম কিন্তু স্যার কল রিসিভ না করে মোবাইল বন্ধ করে দিল কেন? নিঝুম বারবার কল দিয়ে যাচ্ছে আরিয়ানের মোবাইলে, আর প্রত্যেকবারই মোবাইল বন্ধ বলতেছে। কি ব্যাপার নিজু, এত ছটফট করতেছিস কেন? মনে হচ্ছে খুব টেনশনে আছিস। আর বলবো না আপু, স্যার আজকে পড়াতে আসে নাই, ফোন দিচ্ছে কিন্তু মোবাইলটাও বন্ধ বলছে। তো কি হয়েছে? মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই আজকে পড়াতে আসেনি। প্রথমে কয়েকবার কল দেওয়ায় কলটা ঢুকেছে, তখন তো কল রিসিভ করে বলতে পারতো সমস্যা হয়েছে, কিন্তু এখন মোবাইল বন্ধ বলছে। এবার কান্না করে দিয়েছে। কান্না করতেছিস কেন নিজু? আমাকে একটা কথা বল তো, তুই কি তোর স্যারকে ভালোবাসিস? কি হলো বল, তোর স্যারকে তুই ভালোবাসিস? হুম। কবে থেকে? প্রথম যেদিন আমাকে পড়াতে আসে সেদিন থেকে। তুই কি তোর ভালোবাসার কথা জানিয়েছিস তোর স্যারকে? কিন্তু রাজি হয়নি, না করে দিয়েছে। কেন? আমরা বড় লোক আর ওরা মধ্যবিত্ত গরিব, তাই না করে দিয়েছে। এটাও অবশ্য ঠিক। প্লিজ আপু, এনে দেন ওনাকে, ওনাকে দেখতে না পেলে আমি মরে যাব, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এটা তুই কি বলছিস নিঝুম? এটা হয় না। তুই কোথায় আর তোর স্যার কোথায়? এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আর তুই এখন ছোট, আবেগের বশবর্তী হয়ে এগুলো বলছিস। এগুলো না ভেবে মন দিয়ে পড়ালেখা কর, ওর চেয়ে অনেক ভালো কাউকে পাবি। তুমি বুঝতেছো না কেন আপু? স্যারকে আমি একদিন না দেখলে মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আমার, আমি মারা যাব। কি হয়েছে রে মিম? নিজুম আজ হঠাৎ কান্না করছে কেন এত সকালবেলা?
তোমার মেয়ে নাকি তার স্যারকে ভালোবাসে। আজকে ওর স্যার পড়াতে আসে নাই, তার স্যারের মোবাইল বন্ধ, তাই কান্না জুড়ে দিয়েছে। কি বলছিস তুই এগুলো? নিজুম তার স্যারকে ভালোবাসে মানে? নিঝুম পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আন্টি এবং মিমের কথা শুনছে। এটা কখনোই সম্ভব নয়। ওই ছেলের কি আছে? কি দেখে ওই ছেলের প্রেমে পড়ছে ও? তোর বাবার কিসের অভাব? আর তুই কি দেখে ওর মতো একজন গরিব ছেলেকে ভালোবেসেছিস? এগুলো বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, না হলে এসব কথা তোর বাবাকে বলে দিব। না, আমি স্যারকে ভালোবাসি, আর আমি স্যারকে চাই চাই চাই। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? আমাদের মান সম্মান বলতে কি কিছুই নেই? তুই কি সব ধুলোয় মিশিয়ে দিবি? মা, আজ তুমি আমাকে মারতে পারলে? ঠিক আছে, তোর মাথায় তুলে বাদর করে ফেলেছি। তোর বাবা আজকে আসুক বাসায়। সঙ্গে সঙ্গে নিঝুম দৌড়ে তার রুমে চলে যায় এবং ভেতর থেকে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। আম্মু, এটা কি করলা তুমি? ওকে থাপ্পড় মারলে কেন? না মেরে বুঝিয়ে বললেই হতো। ঠিক আছে, ও একটু বেশি বেড়ে গেছে। দেখ তো ওর রুমের ভেতর কি করছে। ঠিক আছে, যাও, আমিই দেখছি। অনেকটা সময় পর এই নিচু, দরজা খোল। সকাল থেকে কিচ্ছু খাস নাই, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি খাবো না। এরকম করে না বোন আমার, খেয়ে নে, আব্বু শুনলেই রাগ করবে। আমি খাবো না আপু, তুমি চলে যাও। মিম অনেকক্ষণ ধরেই খাবার নিয়ে ডাকাডাকি করে শেষে বিরক্ত হয়ে চলে যায়। অন্যদিকে নিঝুম বারবার আরিয়ানের মোবাইলে কল দিয়েই যাচ্ছে, প্রত্যেকবারই মোবাইল বন্ধ দেখাচ্ছে। নিঝুম সারাদিন ঘরবন্দি হয়ে আছে। সে সারাদিন ঘর থেকে বাইরই হয়নি। নিঝুমের আব্বু বাড়িতে আসার পরে, তুমি এসেছ? দেখো তোমার মেয়ে সারাদিন ঘরের দরজা বন্ধ করে আছে, কিছু খাচ্ছে না। আন্টি আঙ্কেলকে উদ্দেশ্য করে, কেন, কিছু হয়েছে কি? তোমার মেয়ে তার স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা শোনার পরে তাকে দুটো থাপ্পড় মেরেছি, তাই সে আর রুমের দরজা খুলছে না। তুমি ওকে থাপ্পড় মেরেছো কেন? ও এখনো ছোট, ওকে বুঝিয়ে বললেই হতো। ওকে আমি বুঝিয়েছি, কিন্তু ও বুঝতে চাইছে না। আমি আর পারবো না, তুমি বুঝাও তোমার মেয়েকে। ঠিক আছে, আমি দেখতেছি। নিঝুম, মা আমার, দরজা খোলো। কি হয়েছে বলো আমাকে। দরজা খুলবো না আমি, আমাকে স্যারকে এনে দাও। স্যার আমার ফোন ধরছে না, ওনার ফোন বন্ধ রেখেছে। আজকে ওনাকে শাস্তি দিব, তারপরেই দরজা খুলবো। ঠিক আছে, কিন্তু দরজা তো খোলো আগে। সারাদিন নাকি কিছুই খাওনি, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি দরজাও খুলবো না, আর কিছু খাবো না। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মামুনি। আর যাই হোক, আমার জানা মতে মেয়েরা বাবার কলেজা হয়, যার কারণে হয়তো বাবারা মেয়ের ওপর রাগ করতে পারে না। কি হলো, দরজা খোলো। চুপচাপ, দরজা খোলার কোনো নামই নেই। কি হলো মিমের মা, তোমার মেয়ে দরজা খুলেছে? আন্টিকে উদ্দেশ্য করে, খুলছে না। মেয়েকে তো আদর দিয়ে দিয়ে বাদর বানাই ফেলছো, এখন সামলাও। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছে। আমি কি করেছি? কি করেছো মানে? গরিব ঘরের ছেলের সাথে প্রেম ভালোবাসা করেছে, এটা তুমি জানো না? ঘরের থেকে কি করো, ঘরের খবর জানো না? এসব কথা বাহিরে মানুষ শুনতে পারলে আমাদের আর মান সম্মান থাকবে? এবার চলো, দুইজনে যাই ডাকতে। যতই হোক কলেজার টুকরো মেয়ে না খেয়ে আছে। ওকে চলো, নিজুম দরজা খোল। তোমার বাবা কিন্তু অনেক রাগ করেছে, দরজা না খুললে তোমার স্যারকে জেলে দিবে। তাড়াতাড়ি দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেছে। আর যাই হোক, ভালোবাসার মানুষ জেলে যাবে এটা মেনে নিতে পারবে না, তাই দরজা খুলে দিয়েছে। দরজা খুলেই অবাক হয়ে যায়, কারণ দরজার সামনে ওর মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। ঠিক আছে বাবা। ফ্রেশ হয়ে দেখে আঙ্কেল খাবার টেবিলে বসে নিজমের জন্য অপেক্ষা করছে, আর আন্টি প্লেটে খাবার তুলে দিচ্ছে। নিঝুম মা, এখানে বসো। জি বাবা। আচ্ছা, আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি তোমার স্যারকে ভালোবাসো। আচ্ছা বলো তো, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? আর ওই ছেলেটার কি আছে যে ওকে ভালোবাসো? ও তো একটা গরিব ঘরের ছেলে। ওর সাথে তোমার বিয়ে হলে কখনোই তোমাকে সুখ দিতে পারবে না, ও তোমার চাহিদা পূরণ করতে পারবে না। আমি এসব কিছুই জানি না, আর জানতেও চাই না। আর বিয়ের কথা বলো তো, যদি বিয়ে করি তাহলে আরিয়ান স্যারকেই করব। দেখো তোমার মেয়ে কেমন বিয়াদব হয়ে গেছে, এই দিনটাই দেখার বাকি ছিল। মুখে মুখে তর্ক করতেছে। আরে তুমি বলো তো, খেতে বসো, এত কথা বলো কেন? ওকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন কোনো কথা নয়। খাবার দাও, মেয়েটা সারাদিন কিছু খায়নি। বোঝাও তোমার মেয়েকে, যদি না বোঝে তাহলে ওকে বিয়ে দিতে হবে, তখন ওর কোনো কথাই শুনবো না আর। নিজম না খেয়ে কিছু একটা ভাবছে। কি ভাবছিস খেতে বসে? মা, আমার খেতে ইচ্ছে করছে না।
সারাদিন তো কিছুই খেলে না, একটু খা না মা, না হলে শরীর খারাপ করবে যে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করায় কিছুটা খেয়ে আবার রুমে চলে যায় নিঝুম। আবারও ফোন দিতে থাকে আরিয়ানের নাম্বারে, কিন্তু না, এখনও একই কথা বলছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথাটি শুনতে শুনতে খুব বিরক্ত হয়ে গেছে নিঝুম। এখন মোবাইলটা ভেঙে ফেলার উপক্রম। তোমার মেয়ে কিন্তু বেশি বেয়াদব হয়ে গেছে, ওকে বোঝাও ভালো করে, না হলে পড়াশোনা সব বাদ দিয়ে বিয়ে দিয়ে দিব আমার বন্ধুর ছেলের সাথে। ছেলে ভালো সরকারি চাকরি করে। শুধু বিয়ের কথা বললেই হবে? মেয়ে তো এখনো বড়ই হয়নি, অনেক ছোট্ট আমার মেয়েটা, তার উপর আবার মিম আছে। তোমার মেয়ে বড় না হলে প্রেম করে বেড়াতো না ওকে? আমি এত কিছু বুঝি না। কালকে ওকে দেখতে আসবে, মেয়েকে বলে দিও বিয়ে এখন না হলেও শুধু এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই। মিমের বিয়ের পর না হয় ওর বিয়ে দিব। তুমি একটু বেশি বুঝো, আমাকে না জানিয়ে এত কিছু করে ফেলছো। বেশি বোঝাই ভালো। কালকে ওকে দেখতে আসবে, এটাই শেষ কথা। ঠিক আছে, কি করবে করো, শুধু তো তোমার মেয়ে, আমার না, তাই তুমি যেটা করবে সেটাই করো। আঙ্কেলের কথা শুনে আন্টিও রাগ করে রুমে চলে যায়। আঙ্কেলকেও খাওয়া শেষ করে তার রুমে ফিরে যায়। কিছুক্ষণ পর আন্টি নিঝুমকে দেখতে তার রুমের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখেন নিঝুম ওপর হয়ে বিছানায় মরমরা হয়ে শুয়ে আছে। তোর বাবা কি বললো শুনিস নাই? তোর এই সমস্যার জন্য আমাকে তোর বাবা বকা দিল। আর একটা কথা, কালকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তোর বাবার বন্ধুর ছেলে, ছেলে নাকি সরকারি চাকরি করে। যদি কালকে তোকে দেখে পছন্দ হয় তাহলে একেবারে তোকে আংটি পরিয়ে দিয়ে যাবে। আমি বিয়ে করতে পারবো না, তোমরা বুঝতেছো না কেন মা? যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আরিয়ান স্যার কি করব? এটা বললে কি আর হয় মা? মানুষ যেটা চায় সেটা সব সময় পায় না। মানুষ পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় অনেক কিছু হারায়। মনকে শক্ত কর, কালকে তোকে দেখতে আসবে। মা, তুমি একটা কথা খুব ভালো করে শোনো, তোমরা যদি আমাকে আর এইসব নিয়ে জোর করো তাহলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। এটা কেমন কথা নিজুম? আমরা সব সময় তোমার ভালোর জন্যই করি সব। তুই ওখানে ভালো থাকবি, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, এটাই তোর বাবার শেষ কথা। মা, এখনো তো আপু আছে, আগে আপুকে বিয়ে দাও। তোর বাবা বলেছে তোর এঙ্গেজমেন্ট করে রেখে দিবে। রহিমা বেগমের কথাগুলো শুনে নিঝুম তার রুমে শুয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। তো গল্পের নায়িকা ঘুমিয়ে একটু রেস্ট করুক, এবার নায়কের কথা বলি। আম্মুটাকে ঘুম ভাঙলো ঠিক 4:30 অনেকদিন পরে আজকে এতক্ষণ ঘুমালাম। বাবা, ঘুম ভাঙলে গোসল করে খেতে আয়। বিছানা ঝেড়ে গোসল করতে গেলাম। গোসল করে এসে মা খাবার দাও, খুব খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার দিচ্ছি। হঠাৎ মা বলে উঠল, বাবা একটা কথা বলি। মা বলো। আমাদের পাশের বাসার রফিক ভাই আছে না? হ্যাঁ, কি হয়েছে মা, কিছু বলেছে কি? বাড়িতে এসেছিল 3টার দিকে, এসে তোর কথা জিজ্ঞাসা করলো, তখন তুই ঘুমাচ্ছিলি। ও, তা কি বলেছে মা? তোকে ওনার সাথে বিকেলে দেখা করতে বলেছে, কি যেন কাজ আছে। ওকে মা, দেখা করব। খাবার খেয়ে আমি রুমে আসলাম, কিন্তু রফিক আঙ্কেল আমাকে কেন ডেকেছে সেটা ওনার সাথে দেখা করলে জানতে পারবো। তাই রফিক আঙ্কেলের সাথে দেখা করতে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আঙ্কেলের বাসার সামনে গিয়ে 2বার কলিং বেল দিতেই দরজা খুলে দিল ওনার ছেলে ইমরান। বয়স প্রায় 10 হবে ওনার, আর একটা মেয়ে আছে, ক্লাস 6-এ পড়ে। আরে আরিয়ান ভাইয়া জি, তুমি তো আর আমাদের বাসায় আসোই না। আরে ভাইয়া, আমি একটু ব্যস্ত আছি তো তাই আসা হয় না। তো কেমন আছো তুমি? আর তোমার বাবা কি বাসায় আছে? ইমরান, কার সাথে কথা বলছো? কে এসেছে? বাবা, আরিয়ান ভাইয়া এসেছে তোমার সাথে দেখা করতে। ও, তোমার ভাইয়াকে নিয়ে ভেতরে আসো। ভাইয়া আসো ভিতরে। ভেতরে গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে চা খাচ্ছে। বসো বাবা এখানে। আঙ্কেলের পাশে সোফায় বসলাম। আঙ্কেল, আপনি নাকি আমাকে ডেকেছেন? তোমার সাথে একটা জরুরি কথা আছে, তার আগে বসো, চা খাও তুমি। হ্যাঁ, মাঝে মাঝে। ঠিক আছে, দিচ্ছি। রান্নাঘর থেকে আন্টি আমাকে চা দেওয়ার পর চা খেতে খেতে আঙ্কেলকে উদ্দেশ্য করে, শোনো, শুনেছি তুমি টিউশন করো। কিন্তু কেন আঙ্কেল? আবার কোনো ঝামেলায় ফেলে আল্লাহ জানে। তোমাকে আমার ছেলে মেয়ে দুইটাকে একটু পড়াতে হবে বাবা। যেই সমস্যার আভাস পাচ্ছিলাম সেটাই হলো। একটা থেকে মুক্ত হতে হতেই আরেকটা প্যারা। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না বাবা, তোমাকে পড়াতেই হবে। ভালো কোনো টিচার পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি তুমি ভালো ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি টিউশন করো।
আর একই এলাকায় থাকি, তাই বলছি যদি তুমি পড়াতে। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেলের অনুরোধ উপেক্ষা করতে পারিনি, যদিও আমি আর টিউশনি করতে চাইছিলাম না। অন্যদিক থেকে সুবিধা হলো সময় কাটবে, পাশাপাশি কিছু হাত খরচের টাকাও হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অনেক কিছুই হিসেব করে চলতে হয়। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। না আঙ্কেল, সমস্যা নেই, পড়াতে পারবো। তাহলে কাল থেকে তুমি পড়াতে এসো। আর কখন পড়াতে আসবে তুমি? সকাল 8টা থেকে আসবো। তাহলে আজ আসি আঙ্কেল। সন্ধ্যা তো হয়ে গেছে, রাতের খাবারটা এখানে খেয়ে যাও বাবা। আন্টি, আজ না, অন্য একদিন। তাহলে আজ আসি। ওকে, যাও তাহলে। রফিক আঙ্কেলের বাসা থেকে বের হয়ে বাড়ির পথে হাঁটা ধরলাম। রফিক ভাই কি বললো বাবা? বাড়িতে পৌঁছানোর পর আম্মু আঙ্কেল ওনার ছেলে মেয়েকে পড়াতে বলেছেন। তোর কোনো সমস্যা না হলে পড়া, এতে তোর সময়টা ভালো কাটবে। ওইদিকে আবার নিজুমকে পড়াবি, তোর নিজেরও পড়ালেখা, সব কিছু একসাথে সামলাতে পারবি তো? এই রে, সেরেছে। মা তো আর জানে না আমি নিজুমকে পড়ানো ছেড়ে দিয়েছি। এখন মাকে জানানো যাবে না। যদি জানাই তাহলে কেন ছেড়ে দিয়েছি, কী জন্য ছেড়ে দিয়েছি, এসব বলে কান ঝালাফেলা করে দেবে। কোনো মতেই মাকে জানানো যাবে না। ও তুমি চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। দেখিস আবার অন্যদের পড়াতে গিয়ে নিজের পড়ার আবার 12টা বাজিয়ে দিস না। ওকে মা, যাতে আর কোনো প্রশ্ন না করে তার জন্য ওষুধ হিসেবে একটা জাদুর ঝাঁপি দিয়েছিলাম। পাগল ছেলে আমার। মাথায় আর চুলে হাত বুলিয়ে দাওয়াই কাজ করেছে। কোনো কাজ নেই। রুমে এসে শুয়ে পড়লাম, খালি শোয়া আর ঘুম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। এখন শুয়ে থাকা ছাড়া কি করব, কোনো কাজ নাই। বালিশের পাশে মোবাইল দেখতে পেলাম, সেই যে বন্ধ করেছি এখনও খুলিনি। পাখিটার একটু খোঁজ নিয়ে দেখি, যেই ভাবা সেই কাজ। মোবাইলটা ওপেন করতে মেসেজ আসতে শুরু করলো। কয়েকটা মিস কল অ্যালার্টের আর অনেকগুলো টেক্সট, আর সবগুলো এসেছে নিজমের নাম্বার থেকে। মেসেজগুলো ঠিক এমন ছিল। কেমন আছেন স্যার? আমার ফোন ধরছেন না কেন? আজ পড়াতে আসেন নাই কেন? আপনার ফোন বন্ধ কেন? আপনার কোনো সমস্যা হয়েছে? ইত্যাদি ইত্যাদি। মেসেজ দেখে মনে হচ্ছে পাখিটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা সমাজ মেনে নেবে না। শিক্ষকতা একটা সম্মানের পেশা, আর আন্টি আঙ্কেল আমাকে বিশ্বাস করেই ওনাদের মেয়েকে পড়াতে দিয়েছিলেন। আমি তাদের সেই বিশ্বাসটা ভেঙে আমানতের খেয়ানত করতে পারবো না, তাই আমি নিজে থেকে দূরে চলে আসলাম। নায়কের সম্পর্কে তো অনেক কিছুই দেখলেন এবং জানলেন। এইবার চলুন নায়িকার বাড়িতে কী হচ্ছে দেখে আসি। এদিকে নিজুমকে ছেলেপক্ষ দেখতে এসেছে। আজকে নিজুম আরও বেশি পাগলামি শুরু করে দিয়েছে। আমি এই বিয়ে করব না বলেই চিৎকার করছে, কিন্তু কে শোনে কার কথা? কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। আপনারা হয়তো ভাবছেন যেখানে ছেলেপক্ষ দেখতে আসছে সেখানে বিয়ের কথা আসছে কোথা থেকে। আপনারা ঠিকই ধরেছেন, আর ছেলেপক্ষ দেখতে আসছে না, আসছে বিয়ে করতে। মেয়ে কোনো কাণ্ড করে মান সম্মানে আঘাত আনার আগেই তিনি বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন। মমিন চৌধুরী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শেষ বয়সে এসে মেয়ের জন্য নিজের সম্মানটুকু হারাতে চান না, তাই তো হুটহাট করে এমন সিদ্ধান্ত। আর ছেলেও নিজের বন্ধুর ছেলে, তাই দেখাশোনা, আংটি পরানো এসব ফর্মালিটি করেননি। আর নিজুম কিছুক্ষণ আগেই জানতে পেরেছে আজ তার এনগেজমেন্টের বদলে বিয়ে, তাই তো এমন পাগলামো শুরু করে দিয়েছে। পার্লার থেকে লোক এসেছে নিজুমকে সাজাতে। লাল টুকটুকে বেনারসি শাড়ির সাথে হালকা মেকআপ এবং ভারী কিছু গহনা দিয়ে বউ সাজিয়েছে। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে অন্যের বউ সাজতে হয়েছে। মানুষ জীবনে একবারই মন থেকে ভালোবাসে কাউকে, মানুষ জীবনে একবারই মন থেকে কাউকে না কাউকে ভালোবাসে, কিন্তু সবার ভালোবাসা পূর্ণতা পায় না। নিজুমের ভাগ্যে কী আছে সেটা লেখক নিজেও জানেন না। মেয়েকে সাজানো হয়েছে? মমিন চৌধুরী নিজুমের বাবা। একটু তাড়াতাড়ি রেডি করো, বর পক্ষ আসলো বলে। বাহ, আমার ছোট মাকে আজকে পরীর মতো লাগছে। জি আব্বু, নিজুমকে আজকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, তোমরা ওকে একটু তাড়াতাড়ি সাজাও, আমি নিচে যাচ্ছি। নিজুমকে পার্লারের মেয়েরা সাজিয়ে চলে গেল। রুমে শুধু মিম আর নিজুম। বোন, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। এই নিজুম, আপু। কি ভাবছিস? কিছু না আপু। তোকে আজকে অনেক সুন্দর লাগছে। আজকে তোকে বর দেখলেই একেবারে পাগল হয়ে যাবে।
ধন্যবাদ আপু। নিজে নিজে বক বক করছে। তার আগে তার ছোট বোনের বিয়ে হচ্ছে, এ নিয়ে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই, বরং সে আরও খুশি। নিজুমের এখন তার বোনের কথাগুলো একদম ভালো লাগছে না, আর মিম বক বক করেই যাচ্ছে। আপু, তোমার বলা শেষ হয়েছে? কেন রে? আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুই থাক, আমি নিচে যাচ্ছি। মিম রুম থেকে বের হতেই যেন নিজুম হাঁপ ছেড়ে বাঁচল। সাথে সাথেই মোবাইলটা হাতে নিয়ে আরিয়ানকে কল দিল। অন্যদিকে আরিয়ান ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙলো। গইতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। ফোনটা হাতে নিয়ে দেখি নিঝুম 2বার ফোন দিয়েছে। ফোন ধরবো কি ধরবো না ভেবে পাচ্ছি না। না, আমাকে ফোন ধরে ওকে বলতে হবে, আমি তাকে আর পড়াতে পারবো না। দেখছি আবার কল দিয়েছে। এবার ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি ঠিক আছেন? কেমন আছেন? কি হয়েছে আপনার? একসাথে এতগুলো প্রশ্ন, কোনটার উত্তর দেব? ওয়ালাইকুম আসসালাম। আরে একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কথা নয়, ফোনের ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ আসে। কি হয়েছে নিঝুম, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? ওর কান্নার শব্দ শুনে মনে হচ্ছে আমার বুকে কে যেন তীর দিয়ে গোঁতা দিচ্ছে, আর তার থেকে চিনচিন ব্যথা হচ্ছে। হয়তো এটাই ভালোবাসা, হয়তো ওর পাগলামোগুলোকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। অবশেষে নায়কের মনেও ভালোবাসার সৃষ্টি হয়েছে, কিন্তু এটা বুঝতে নায়ক অনেক বেশি দেরি করে ফেলেছে। নিঝুমের কান্নার আওয়াজ আরও বৃদ্ধি পেল। বলবে তো কান্না করছে কেন? না বললে ফোনটা রেখে দিচ্ছি। স্যার, ফোন কাটবেন না প্লিজ, আপনার সাথে আমার কথা আছে। এটাই আমাদের শেষ কথা হতে পারে। এসব কি বলছো তুমি? আমারও তোমার সাথে কথা আছে, তবে তুমি আগে বলো। আজকে আমার বিয়ে। কি বলছো এটা? নিশ্চয়ই তুমি মজা করছো। আমি তো অবাক, এটা কি শুনছি আমি? না, আমি মজা করছি না, আমি সিরিয়াস। এটা তুমি মিথ্যা বলছো। বলো এটা মিথ্যা, তাই না? এসব নিয়ে মজা করো না। না, আমি সত্যি বলছি, আজকে আমার বিয়ে। আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। আমি যদি বিয়ে করি তাহলে আপনাকেই বিয়ে করব। আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ, নাহলে আমি আত্মহত্যা করব। আমি বিয়ে করব না। এবার বুকের ব্যথা আরও বেড়ে গেল, তবুও নিজেকে সামলে নিলাম। নিজম পাগলামি করো না। তোমার বাবা মা সবসময় চাইবে যে মেয়েকে বড় করে বিয়ে দিতে। বাবা মা কখনো মেয়ের খারাপ চাইবে না, তারা সবসময় চাইবে তাদের মেয়ে সুখে থাক। আমি তো তখনই সুখী হব যখন আপনাকে পাবো। কেউ বুঝতেছে না আমার কষ্টটা। আমি পালাতে রাজি আছি, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। এ হয় না নিজম, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। মনে করো আমরা দুজনই পরিস্থিতির শিকার, এটাই আমাদের মানতে হবে। তুমি তাকেই বিয়ে করো যাকে তোমার মা বাবা পছন্দ করেছে। আমি এই বিয়ে করব না। ওকে বাই, ভালো থাকবেন। এটাই আমাদের শেষ কথা। এই নিজম পাগলামি করো না। কথা শেষ না হতেই কলটা কেটে দিয়েছে। এবার আমি ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। কতক্ষণ বসিয়ে রাখবেন ভাইজান? আর একটু। মেমের মা, নিঝুমকে নিয়ে আসো। তোমরা বসো আর একটু গল্প করো, আমি নিয়ে আসছি। রহিমা বেগম মেয়েকে আনতে গিয়ে দরজার সামনে রক্ত দেখতে পেলেন। রহিমা বেগম দরজা খুলে দেখেন নিজুম ফ্লোরে পড়ে আছে, আর পুরো রুম রক্তে লাল হয়ে আছে। মিমের বাবা, নিঝুম কি করেছে দেখে যাও, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। নিঝুম, এটা তুই কি করেছিস? তুই আমাদের ছেড়ে এভাবে যেতে পারিস না, তুই কেন করলি এটা? নিঝুম সুইসাইড করতে হাতের শিরা কেটে ফেলেছে। নিঝুমের মায়ের ডাকাডাকি শুনে মমিন চৌধুরী সমেত বাড়ি ভর্তি মেহমান উপরে চলে এসেছে। এসে দেখেন নিঝুম মেঝেতে শুয়ে আছে, আর পুরো রুম রক্তে লাল হয়ে আছে। আর রহিমা বেগম মেয়ের পাশে বসে কান্না করছেন। মেয়ের এমন অবস্থা দেখে মমিন চৌধুরী ওখানেই বসে পড়েন। ওনার খুব আদরের মেয়ের এমন অবস্থা, তার উপর বাড়ি ভর্তি মেহমান, সব মিলিয়ে তুলকালাম অবস্থা। হাসি খুশি হই হুল্লোড়ে মেতে ওঠা বাড়িটা হঠাৎই নিস্তব্ধ হয়ে গেছে। মেয়ের এহেন অবস্থা দেখে মমিন সাহেব যেন বোবা হয়ে গেছেন। একমাত্র তোমার জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি সব কিছু শেষ করে দিব। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন মমিন সাহেব। মেঝেতে বসে মাথায় ডান হাত ফেলে নিস্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। দুই মেয়ে ওনার কাছে রাজকন্যা, কিন্তু ছোট মেয়েকে তিনি অতি আদরে বড় করেছেন।
অনেকে দোতলায় নিঝুমের রুমে আসলেও বর এবং বরের পিতাসহ আরও অনেকেই নিচে ছিলেন। আকস্মিকভাবে রহিমা বেগমের চিৎকার শুনে বাকি লোকজনও ইতিমধ্যে উপরে চলে এসেছেন, সাথে বর এবং বরের পিতাও আসছেন। তোর মেয়ের এই অবস্থা কেন? এটা কিভাবে হলো মমিন? নিঝুম সুইসাইড করেছে? কেন করলো আঙ্কেল? বরের নাম রাসেল। জানি না বাবা। রাসেল দ্রুত এগিয়ে গিয়ে নিঝুমের পালস চেক করে চিৎকার করে বলেন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, নিঝুমকে হাসপাতালে নিতে হবে, ও এখনো বেঁচে আছে। রাসেলের কথা শুনে মনে হলো মমিন সাহেবের দেহে আত্মা ফিরে পেলেন। এই কে আছো? গাড়ি বের করো, নিঝুমকে হাসপাতাল নিতে হবে। মেয়েকে কোলে নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে নামতে বললেন। পিছু পিছু রহিমা বেগমও আসতে থাকেন, সাথে রাসেলও। মমিন চৌধুরী মেয়েকে নিয়ে গাড়িতে বসেন। রাসেল ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। সাথে রহিমা বেগমও এসেছেন। কর্তব্যরত ডক্টর নিঝুমের সাথে সাথেই জরুরি বিভাগে নিয়ে নেয়। মমিন চৌধুরী, রহিমা বেগম এবং রাসেল বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মাঝেই মিমসহ রাসেলের আব্বু এবং আরও অনেকেই হাসপাতালে উপস্থিত হলেন। মিম এসেই মমিন সাহেবের হাতে একটা চিঠি দিলেন, যেটা নিঝুমের বিছানার উপর পাওয়া যায়, যা হাতে শিরা কাটার পূর্বে নিঝুম লিখেছে, যা আমরা সহজ ভাষায় বলি সুইসাইড নোট। প্রিয় বাবা মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আজকে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। জানি আমার এই সিদ্ধান্তে তোমরা অনেক কষ্ট পাবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। সেদিন বাবা জীবনে প্রথম আমার গায়ে হাত তুলেছিল। বিশ্বাস করো, এতে আমি একটুও কষ্ট পাইনি। তবে আমি ভেবেছিলাম বাবা রাগের মাথায় এমনটা করেছে, রাগ কমলে হয়তো উনি আমাকে বোঝাবেন। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে বাবা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেলেন। কিন্তু আমার পক্ষে এই বিয়ে করাটা সম্ভব নয়। জীবনে তোমাদের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। কখনো আমার চাওয়া তোমরা অপূর্ণ রাখুনি। এই প্রথম তোমাদের কাছে কিছু চেয়েও পাইনি, আর সেটা আমার ভালোবাসা। না পাওয়ার যন্ত্রণা অনেক তীব্র হয়, যা জীবনে এই প্রথম উপলব্ধি করি। এমন কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারবো না, তাই তো তোমাদের ছেড়ে একেবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের এই অবাধ্য মেয়েটাকে ক্ষমা করে দিও। ইতি, তোমাদের অবাধ্য আদরের মেয়ে নিঝুম। চিঠি পড়ে মমিন সাহেব নিস্তব্ধ হয়ে পাশে থাকা কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে পড়েন। বর্তমানে মান সম্মানের চেয়ে মেয়ের জীবনের মূল্য অনেক বেশি বলে মনে করেন মমিন চৌধুরী। তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, কিন্তু এই সামান্যটুকু বুঝতে অনেক দেরি হয়ে গেছে। নিঝুমকে জরুরি বিভাগে নেওয়ার প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু ডক্টর বের হচ্ছেন না। সবাই চিন্তিত। মমিন সাহেব এতক্ষণ বসে থাকলেও মেয়ে চিন্তায় জরুরি বিভাগের সামনে পায়চারি করছেন। জরুরি বিভাগের দরজা খোলার শব্দে সবাই উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকালেন। না, ডক্টর বের হয়নি, বের হয়েছেন নার্স। এখানে রোগীর গার্জিয়ানকে? মমিন সাহেব এগিয়ে গিয়ে, আমি রোগীর বাবা, আমার মেয়ে কেমন আছে? শান্ত হয়ে বসুন। রোগীর হাতে শিরা কাটার ফলে রোগীর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। এমার্জেন্সি এ পজিটিভ রক্ত লাগবে। আমার রক্ত A+। তাহলে আসুন তাড়াতাড়ি। নার্স মমিন সাহেবকে সাথে নিয়ে অন্য রুমে চলে গেলেন। মমিন সাহেবের শরীর থেকে 1 ব্যাগ রক্ত নেওয়া হলো। আপনি এখানে শুয়ে রেস্ট নিন। আমার মেয়ে বাঁচবে তো? আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা রাখুন। নার্স রক্ত নিয়ে দ্রুত পায়ে জরুরি রুমে চলে গেল। ঘড়ির কাঁটা তার নির্দিষ্ট গতিতে ঘুরছে। ডক্টর জরুরি বিভাগ হতে বের হওয়ার নাম নেই। নিশ্চিত চিন্তিত মুখ নিয়ে সবাই জরুরি বিভাগের সামনে অপেক্ষা করছেন। প্রায় ঘন্টা 3 পর আবার দরজা খোলার শব্দ শোনা যায়। এইবার ডক্টর বের হলেন। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আপনার মেয়ে এখন বিপদমুক্ত। ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার পেশা, পাশাপাশি কর্তব্য ছিল। আমি কি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? এখন রোগীর সাথে দেখা করা যাবেন না। রোগীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। এই বলে ডক্টর চলে গেলেন। নিঝুমকে বেডে দেওয়া হলো। সবাই বাইরে রোগীর জ্ঞান ফেরার অপেক্ষায় আছেন। ঘন্টা 2 পরে নিঝুমের রুম হতে নার্স বের হয়ে ডাক দিলেন। এখানে আরিয়ান নামের কে আছে?
রোগীর কাছে তাকে প্রয়োজন। রোগী এই নামটা বলে চলেছে। ওইখানে নেই। তাকে আনার ব্যবস্থা করুন, নাহলে রোগীর কন্ডিশন আরও খারাপ হয়ে পড়বে। আন্টি, এই আরিয়ান ছেলেটাকে? ও পড়ার টিচার, আমাদের বাসায় এসে নিঝুমকে টিউশন করে। ওই ছেলের জন্য কি নিঝুম আত্মহত্যা করতে চেয়েছে? নিঝুম ওই ছেলেকে ভালোবাসে। তাহলে ওই ছেলের সঙ্গে নিঝুমকে বিয়ে দিচ্ছেন না কেন? মধ্যবিত্ত পরিবারের ছেলেও, তাই মেনে নিতে চায়নি। শুধুমাত্র মধ্যবিত্ত বলেই মানতে পারেননি? আর ওই সুইসাইড নোট, তার মানে আপনারা নিঝুমকে তার অমতে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছিলেন? আপনাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আজ নিঝুমকে হারাতে যাচ্ছিলেন। এইসব নিয়ে পরেও ভাবা যাবে। এখন চলুন নিঝুমকে দেখে আসি। প্রথমে রহিমা বেগম রুমে প্রবেশ করলেন, তারপর মমিন সাহেব। নিঝুম তার মা বাবাকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মা, আমাদের সাথে কথা বলবি না? কি হলো মা, কথা বলবি না আমাদের সাথে? মা, স্যার কোথায়? স্যার আসেনি? তোর স্যারের এসব জানে না। কেন করলি মা এটা তুই? তোর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? তোমরা আমার কথা শুনেছিলে যে তোমাদের কথা আমি মনে করব? আমি এই বিয়ে করব না, আর একবার জোর করলে এর চেয়ে খারাপ কিছু হবে। ঠিক আছে মা, আমরা তোকে আর জোরে কিছু করব না। এবার তুই সুস্থ হ। সত্যি বাবা? মা, সত্যি। নিঝুম, এখন কেমন লাগছে তোমার? ভালো। মা, উনি কে? ওকে চিনিস না? ও হচ্ছে আমি তোমার রাজীব আঙ্কেলের ছেলে। মমিন সাহেব মেয়ের জন্য ফল এনেছেন। নে মা, ফল খা। খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করে না বললে হবে? তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হলে তো। দরকার নেই আমার অত তাড়াতাড়ি সুস্থ হওয়ার। তাড়াতাড়ি সুস্থ না হলে আরিয়ানের হাতে তুলে দিব কিভাবে আমার মাকে? সত্যি বলছো বাবা? মা, একদম সত্যি। তাহলে এদিকে দাও, আমি খাচ্ছি। হাতে ফল নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। নিঝুমের এমন পাগলামি দেখে সবাই হাসতে শুরু করেছে। কিছুটা খাওয়ার পর, বাবা, আমি এতগুলো একা খেতে পারবো না। তোকে একেবারে এতগুলো সব কে খেতে বলেছে? ধীরে ধীরে খাবি, আর তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে না মা? ঠিক বলেছো তুমি। আমাদের মেয়েকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। বাবা তুমিও? রহিমা বেগম মেয়েকে কিছু ফল ফুল কেটে দিলেন। মা, আমি এখন এগুলো খাবো না। রাসেল রহিমা বেগমের দিকে তাকিয়ে আছে, আর মেয়েকে খাইয়ে দেওয়া দেখছে আর মনে মনে ভাবছে, যদি আমার মা থাকতো তাহলে আমি অসুস্থ হলে আমাকেও এভাবে আদর করে খাওয়াতো। রাসেলের মা নেই। রাসেল যখন খুব ছোট তখন তার মা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমায়। এভাবে কি দেখো বাবা? আপনাকে দেখে মায়ের কথা খুব মনে পড়ছে। মন খারাপ করো না বাবা, আজ থেকে না হয় আমাকে মা বলে ডেকো। ঠিক আছে আন্টি। আন্টি না, মা। ওকে মা। মা বলতে গিয়ে আবার চোখের কোণায় ছেয়ে গিয়েছে। কান্না করতে হয় না বাবা, আমার কাছে আসো। রাসেল রহিমা বেগমের কাছে গিয়ে বসে। রহিমা বেগম তার শাড়ির আঁচল দিয়ে রাসেলের চোখের পানি মুছে দেয়। মা, তুমি কি ওনাকেই আদর করবে নাকি আমাকেও করবে? নিঝুমের এমন কথা শুনে সবাই আবার হো হো করে হেসে ওঠে। আমি তোকেও আদর করব, কেউ না করলেও। বাপ মেয়ের দরদ উতলে পড়ছে। ও কি শুধু তোমার মেয়ে? নিঝুম যেমন আমার মেয়ে, তেমন রাসেলও আমার ছেলে। ঠিক বলেছ। তাহলে এখন কি দাঁড়ালো? সবশেষে আমি একটা ভাই পেলাম। আমি একটা ছোট্ট মিষ্টি বোন পেলাম। আজ থেকে রাসেলকে বড় ভাইয়া ডাকবি। বাবা, একটা কথা বলি। বল। রাগ করবে না তো? না, বল। স্যার কি একটু এখানে আসতে পারবে? খুব দেখতে ইচ্ছে করছে। এই মাইয়ার লাজ লজ্জা সব গেছে। এখন মাঝরাতেও আসবে? তার চেয়ে বরং কাল আসতে বলি। না, এখন বলো, আমার কথা বলো। ঠিক ছুটে আসবে। এত ভালোবাসে আমার বোনকে? অনেক অনেক ভালোবাসে, কিন্তু সমস্যা একটাই, নিজ থেকে কিছুই বলে না। আঙ্কেল, নাম্বার দেও, আমি কল দিচ্ছি। মা বানালি, বোন বানালি, আর আমাকে পর করে দিলি। আমাকে বাবা বলা যায় না? ওকে বাবা, নাম্বার দাও, আমি কল দিচ্ছি। বিয়ে বাড়ি আর হাসপাতাল তো অনেকক্ষণ ছিলেন। চলুন এবার নায়কের খোঁজ নিয়ে আসি। সবাই গভীর ঘুমে মগ্ন হলেও আরিয়ানের চোখে ঘুম নেই। নিঝুমের বলা শেষ কথাটা বারবার তার কানে বাজছে। এটাই আমাদের বলা শেষ কথা। পাগলিটা এখন কি করছে? সত্যি সত্যি কি পাগলিটা? না, আর কিছু ভাবতে পারছি না।
পাগলিটার মোবাইলও বন্ধ। ফোন করে জিজ্ঞেস করব তারও সুযোগ নেই। আঙ্কেলের নাম্বারও ফোন দেওয়ার সাহস হচ্ছে না, তাও আবার এত রাতে। কাল সকালে একটু নিঝুমের বাড়িতে যেতে হবে। আজ যেন রাতটা কাটছেই না। হঠাৎ ফোনটা বেজে উঠল, বুকের ভেতরটা ঠুক করে উঠল। এত রাতে আবার কে ফোন দিয়েছে? নিঝুম না তো। নিঝুম কেন ফোন দেবে? ওর তো আজ বিয়ে, এখন হয়তো অন্যর ঘরে। ও কিভাবে ফোন দেবে? মোবাইলটা হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার। ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে কেটে গেল। একই নাম্বার হতে আবার ফোন আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। আমাকে আপনি চিনবেন না, আপনাকে নিঝুম ফোন দিতে বলেছে। হ্যাঁ বলুন। এত রাতে নিঝুম ফোন দিয়েছে বলে, তা আবার একটা ছেলের মোবাইল থেকে। ওর কিছু হয় না তো? আর নিঝুম কোথায় এখন? কালকে একটু নিঝুমদের বাসায় আসতে পারবেন সকালে? কিন্তু কেন একটু বলবেন প্লিজ? তেমন কিছু না, একটু দরকার ছিল আপনাকে। ঠিক আছে। আজ তো নিঝুমের বিয়ে হওয়ার কথা ছিল, কাল সকালে যেতে বললো, তা আবার একটা অপরিচিত ছেলে। কোনো সমস্যা হয়নি তো? আর ছেলেটাই বা কে? ভাইয়া, তুমি আমার কথা বললে না কেন? তোর অসুস্থতার কথা শুনলে টেনশন করবে। এমনিতেই মনে হয় তোর টেনশন এখন পর্যন্ত ঘুমায়নি। কাল আসলে ধীরে সুস্থে বলবো। বাবা চলুন তাহলে আমরা বাড়িতে যাই। ঠিক বলেছো বাবা, তোমরা চলে যাও, আমি থাকবো এখানে। আর বাসাতেও তো কেউ নেই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো। আর কাল সকালে আরিয়ানকে সাথে নিয়ে আসবো। অন্যদিকে আরিয়ানের চোখে ঘুম নেই, তার কানে শুধু নিঝুমের বলা কথাটা বাজছে। আর এখন সকালে নিঝুমদের বাড়িতে যাওয়ার জন্য বলা ছেলেটার কথা ঘড়ির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে রাতটা অনেক বড় হয়ে গেছে, সময় যেন যাচ্ছেই না। আরিয়ানের একটাই চিন্তা, কখন সকাল হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আরিয়ান। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। ও আল্লাহ, অনেকটা দেরি হয়ে গেছে। ওই ছেলেটা তো আমাকে সকালবেলা তাড়াতাড়ি যেতে বলেছিল নিঝুমদের বাড়িতে। আমি খুব দ্রুত ফ্রেশ হয়ে রুম হতে বের হতেই, এই আরিয়ান কই যাচ্ছিস? নাস্তা করে যা বাবা। না মা, খাবো না। খেয়ে যা বাবা, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। সময় নেই মা। কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। পরে এসে বলবো। রাস্তায় এসে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সা তার আপন গতিতে চলছে, কিন্তু আমার মনে শুধু একটা কথাই বাজছে। হঠাৎ আমাকে নিঝুমের বাড়িতে কেন ডাকা হয়েছে? পৌঁছে গেলাম নিঝুমদের বাসায়। ভাড়া মিটিয়ে দিয়ে নিঝুমদের বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভয়ে আমার বুক ধুক ধুক শব্দ হচ্ছে। বুকে সাহস নিয়ে ভয়ে পেয়ে দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিলাম, কিন্তু কেউ দরজা খুলো না। তাই আরও একবার কলিং বেলে চাপ দিতে দরজা খুলে দিল। আরে ভাইজান, 2 দিন ধরে বাসায় আসেন না যে আপাকে পড়াতে? দরজা খুলেছে কাজের মেয়ে নদী। নিঝুম কোথায়? আগে আমি আসার সময় হলেই নিঝুম দরজা খুলে দিত, তাই জিজ্ঞাসা করা। আপামনি বাসায় নাই। কার সাথে কথা বলতেছিস রে নদী? আঙ্কেল ওনার ঘর থেকে। স্যার নিঝুম আপারে পড়ায়, সেই স্যার আসছে। ওকে ভেতরে আসতে বল। আঙ্কেলের কথা শুনে ভেতরে গেলাম। দেখছি আঙ্কেল সোফায় বসে চা খাচ্ছেন আর খবরের কাগজ পড়ছেন। আরিয়ান বাবা, আসো এখানে বসো। জি আঙ্কেল। আঙ্কেলের পাশে সোফায় বসলাম। নদী, আরিয়ানের জন্য চা নিয়ে আয়। আনছি বড় সাহেব। নদী এসে আমাকে চা দিয়ে গেল। কি ব্যাপার, নিঝুম কি বাসায় নেই? নিচে আসে না কেন? ও তো আমি আসলে এতক্ষণে রুমে থাকে না। ওর তো কাল বিয়ে হওয়ার কথা ছিল, এখন হয়তো শ্বশুর বাড়ি। হঠাৎ মনে পড়লো বিয়ের কথা। তো বাবা, কেমন আছো তুমি? জি আঙ্কেল, ভালো আছি। আপনি? ভালো আর করে রাখলে। আঙ্কেলের আকস্মিক এমন কথার মানে বুঝলাম না। কেন আঙ্কেল, কি হয়েছে? শুনলাম তুমি নাকি আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছো। তোমার সাহস কি করে হলো? তুমি কি ভেবেছো আমার মেয়েকে বিয়ে করে আমার সব সম্পত্তির মালিক হতে চাও? আমি এটা কখনোই হতে দিব না। আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। জেলের কথা শুনে আমার গলাটা শুকিয়ে গেছে। ইচ্ছে করছে এক দৌড়ে পালিয়ে যায়, কিন্তু আমি পালিয়ে গেলে হবে না। আমি তো কখনো নিঝুমকে বলিনি আমি তোমাকে ভালোবাসি। তাহলে সম্পত্তির কথা আসলো কোথা থেকে? নিঝুমের জন্য আমার মনে ভালোবাসার সৃষ্টি হলেও তাকে কখনো বলা হয়নি। বলো, কত টাকা হলে তুমি আমার মেয়েকে ছেড়ে দিবে? আমি বাবা হয়ে কখনো চাইবো না আমার মেয়ের কোনো এক গরিব ঘরে বিয়ে হোক। আঙ্কেলের বলা কথাগুলো মাথার ওপর দিয়ে গেছে। আঙ্কেল, আপনি আমাকে হাসালেন। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসা হয় একটা সুন্দর মন থেকে, টাকা দেখে না। আপনার মেয়েকে আমি ভালোবাসি,
কিন্তু আমি তা কখনো প্রকাশ করিনি। যেখানে ভালোবাসায় প্রকাশ হয়নি সেখানে টাকার প্রশ্ন আসলো কোথা থেকে? এমন জ্ঞান দেওয়া কথা অনেক শুনেছি, তোমাকে আমি জ্ঞান দিতে বলিনি। টাকা ছাড়া পৃথিবী অচল। বলো কত টাকা চাই তোমার? যত টাকা চাইবে তত দিবে, তবুও আমার মেয়ের জীবন থেকে চলে যাও। আঙ্কেল, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনার মেয়েকে ভালোবাসার কথা কখনো নিজমের সামনে প্রকাশই করিনি, আর করবও না। তবে একটা কথা না বলেই নয়, টাকা কখনো জীবনের প্রকৃত সুখ দিতে পারবে না। আর কখনো কারো ভালোবাসার টাকা দিয়ে ক্রয় বিক্রয় করবেন না। আসি, ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আর কখনো এই বাড়িতে আসে না হয়। এই বলে বসা থেকে উঠে চলে আসে যাব। এই বাড়িতে তুমি না আসলে আমার মেয়ের জামাই কোথায় আসবে শুনি? মানে বুঝলাম না আঙ্কেল। তোমাদের সম্পর্ক আমি মেনে নিয়েছি। মাথা নিচু করে আছে, কিছুক্ষণ আগে বলা কথাগুলো নিয়ে ভাবতেছে। ওগুলো বলে একটু বাজিয়ে দেখলাম, তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো কিনা। আচ্ছা চলো, অনেক বেলা হয়ে গেছে, নিঝুমকে দেখতে যাব। নিঝুম বাড়িতে নেই। কথাটা গলায় আটকে বললেন। তাহলে কোথায় আঙ্কেল? কোথাও বেড়াতে গিয়েছে নাকি? তবে বেড়াতে যায়নি, হাসপাতাল গেছে। কেন? নিশ্চয়ই জানো, গতকাল নিঝুমের বিয়ে হওয়ার কথা ছিল। এই বিয়েতে নিঝুমের সম্পূর্ণ অমত ছিল, তবুও আমরা জোরপূর্বক ওর বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু বিয়ের পূর্ব মুহূর্তে ও হাতের শিরা কেটে আত্মহত্যা করতে চেয়েছিল। নিঝুমের আত্মহত্যার কথা শুনে বুকটা ধূপ করে উঠল। ও এখন কেমন আছে আঙ্কেল? নিঝুম ঠিক আছে, ও এখন বিপদমুক্ত, তবে হাসপাতালে আছে। কোন হাসপাতালে আছে? আর কত নাম্বার কক্ষে? এত অস্থির হওয়ার দরকার নেই, ও এখন সুস্থ আছে। আমি যাচ্ছি হাসপাতালে, চলো আমার সাথে। ঠিক আছে চলুন। আঙ্কেলের সাথে হাসপাতালের দিকে ছুটে চললাম। হাসপাতালে পৌঁছে প্রথমে রুমে যাইনি, আমি রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। প্রথমে আঙ্কেল রুমে গেলেন। বাবা এসেছো? মা, কেমন লাগছে এখন তোমার? ভালো। স্যার আসে নাই? না, ও আসবে না। আমি হসপিটালে আছি বলেছো? বলেছিলাম, কিন্তু আসেনি। ও, মন খারাপ করলি মা? না বাবা, ঠিক আছে। আমি হয়েছে, আর মন খারাপ করতে হবে না। তোর স্যার এসেছে, বাইরে আছে। সত্যি? তাহলে আমি দেখা করে আসি। আরে তোকে বাইরে যেতে হবে না। বাবা আরিয়ান, ভেতরে আসো। আমাকে উদ্দেশ্য করে, কেমন আছো নিঝুম? আমি ভেতরে ঢোকে। আচ্ছা তোমরা কথা বলো, আমরা বাহির থেকে হেঁটে আসছি। আঙ্কেল আমাকে আর নিঝুমকে উদ্দেশ্য করে। আঙ্কেল আন্টি রুম থেকে বের হতে নিঝুম মুখটা ঘুরিয়ে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। পাখিটা 2 দিনেই অনেকটা শুকিয়ে গেছে। এই যে মিস্টার, কি দেখেন এভাবে? মেয়ে মানুষ কি কখনো দেখেন নাই? না দেখিনি, তাই তো তোমাকে দেখছি। হয়েছে, অনেক দেখেছেন। এখন এখান থেকে যান। আপনি কে আর এখানে কেন? হ্যাঁ বাবা? আঙ্কেলকে ডাক দেওয়ার সাথে সাথে মুখটা চেপে ধরলাম। আরে বাবাকে ডাকছো কেন? এই, কে আপনার বাবা? মানে তোমার বাবা। বিয়ের পর তো বাবা, তাই আগে থেকে প্র্যাকটিস করছি আর কি। কি? তাহলে এবার তোমার প্রমোশনটা হলো, বলো। কেমন প্রমোশন? এই যে অবশ হাতে থেকে অবশ বউ হতে যাচ্ছ। আমি মোটেও অবুঝ না। অবশ না হলে কেউ আত্মহত্যা করতে যায়? আত্মহত্যা না করে কি ঢ্যাং ঢ্যাং করে অন্য কারো বউ হবো? 1 মিনিট, আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাহলে এখানে কেন? কে বলেছে ভালোবাসি না? তোমাকে এত ভালোবাসি। বোঝা হয়ে গেছে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। দেখি তোমার হাতটা। না, আপনাকে দেখানো যাবে না, আপনি খুব পচা। দেখাও প্লিজ। না, দেখাবো না। দেখি আমি। হাতটা ধরে টান দিয়ে কি অবস্থা করেছো হাতের? করছি, ভালো করছি, আরো করবো। খালি খালি আমাকে রাগ দেখান। ওকে সরি, আর রাগ দেখাবো না। এখন আসো একটু আদর দেই। না, আপনাকে আদর করতে হবে না। এই, আপনি বসা থেকে উঠছেন কেন? একদম চুপ। আমি নিঝুমের খুব কাছে চলে আসলাম। ওর দিকে ঝুঁকতেই নিঝুমের ঠোঁটজোড়া কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ঠোঁটের কাঁপাকাঁপি দেখে নিজেকে আর সামলাতে পারেনি। ওই দিনের প্রতিশোধটা নিয়েই নিলাম, বাকিটা বললাম না, আপনারা বুঝে নেন। যেহেতু নিঝুমদের পরিবার থেকে মেনে নিয়েছে, সেহেতু আর বাধা রইল না। অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়াতে, কিন্তু আমার সাথে পেরে ওঠেনি। প্রায় 5 মিনিট পর নিচ থেকে ছেড়ে দিলাম। দুজনেই প্রচুর হাঁপাচ্ছে। এটা কি ছিল? কি থাকবে আর, সেই দিন যেটা দিয়েছিলে সেটাই। আপনি কি সেই দিনের প্রতিশোধ নেবেন? না, একদম না। আসতে পারি? আরে ভাইয়া জি, আসো।
তুমি ভিতরে আসতে কি পারমিশন নিতে হবে? আমি ভাবছি এ আবার কেমন ভাইয়া, কোথা থেকে উদয় হলো? আগে কখনো নিজুমের বাসায় দেখিনি তো। তবুও তোমাদের প্রাইভেসি থাকতেই পারে। এই রে, উনি আবার কিছু দেখে ফেলেনি তো? আমি রাসেল, নিজুমের আঙ্কেলের ছেলে। হাত বাড়িয়ে দিয়ে জি আমি হ্যান্ডশেক করে। বলার প্রয়োজন নেই, আপনি আরিয়ান, আমায় রাইট? আরও কিছু কথা বলে পরিচিত হচ্ছিলাম। শুধু তোমরা দুজনই কথা বলবে নাকি আমার সাথেও বলবে? তোর সাথে কথা নাই, তুই একাই থাক। আমি আর আরিয়ান কথা বলছি, তুই চুপ থাক। আঙ্কেল আন্টি রুমে আসলেন। তোদের ভাই বোন ঝগড়া করছিস কেন? মা দেখো না, ওনারা দুজনই একাই কথা বলছে, আমার সাথে ওনারা একজনও কথা বলছে না। হয়েছে, আমার নামে আম্মুর কাছে আর নালিশ করতে হবে না। আম্মু, আজ আমি যাচ্ছি, অফিসে একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি এখন। মন ভরে কথা বলে নিস। নিজুমের কানের কাছে মুখ নিয়ে তাড়াতাড়ি যাও তো। বুঝতে পারছি আমাকে আর সহ্য হচ্ছে না। ওকে বোন, ভালো থাক, আমি গেলাম। আব্বু আম্মু, আমি আসছি। ঠিকভাবে যাস। বাবা আরিয়ান, নিঝুম অসুস্থ, তাই বলছিলাম তুমি যদি একটু ওর পাশে থাকতে তাহলে ভালো হতো। ঠিক বলেছ তুমি। বাবা আরিয়ান, তুমি থাকো নিজুমের পাশে, আমরা দুজন একটু বাসায় যাচ্ছি, বাসায় কত কাজ। ঠিক আছে আন্টি, আপনারা নিশ্চিন্ত হয়ে বাড়ি যেতে পারেন। আঙ্কেল আন্টিও চলে গেলেন, শুধু নিঝুম আর আমি রয়ে গেলাম হাসপাতালে। আমার এখানে আসা প্রায় দুপুর হয়ে গেল। আম্মু টেনশন করবে, তাই আম্মুকে ফোন করলাম। আরিয়ান, কোথায় তুই বাবা? সেই কখন বাসা থেকে গেলি? দুপুরে খাবার খেতে আসবি না? না মা, তুমি খেয়ে নিও। কেন আসবি না? কোনো সমস্যা? না মা, তেমন জটিল কিছু না। আমার এক বান্ধবী অসুস্থ, তার কাছে এসেছি। ও ও এখন কেমন আছে? এখন অনেকটাই ভালো। ঠিক আছে, ভালোভাবে থাকিস। আচ্ছা, তোর বান্ধবীর খেয়াল রাখিস। ঠিক আছে মা, তোমাকে বলতে হবে না, এখন রাখছি। কি বললে তুমি আমার ভালো মাকে? আমি তোমার বান্ধবী হই? কোন দিক থেকে? হ্যাঁ, সরাসরি আপনি থেকে তুমিতে চলে গেছে। কখন আবার তুই বলা শুরু করে আল্লাহ জানে। আল্লাহ রক্ষা করিও আমায়। একজনের মুখে এই ভালো মা নামটা শুনেছিলাম, তাই গল্পে ব্যবহার করলাম। পাঠকরা কিছু মনে করবেন না। রাগ করো কেন? মা তোমার কথা জানে না। আম্মুকে আগে পটাতে হবে, তারপর তোমার কথা বলবো। ঠিক আছে, এবারের মতো মাফ করছি, কিন্তু খুব তাড়াতাড়ি বলবেন। যাক, এবার আপনিতে এসেছে। আচ্ছা, তুমি কি খেয়েছো? কখন গেলাম? সকাল থেকেই তো তোমার কাছে আছি। ও, এখানে তো কোনো খাবার নেই, ফল আছে, কেটে কেটে খান। ওকে বউ। হাসো কেন? বউ বললেন তাই। বউ বলেছি বলেই হাসতে হবে? হুম, ঠিক আছে, হাসো। এবার হা করো, আপেল কেটে হাতে নিয়ে। আপনি খান আগে। তুমি আগে খাও, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। এবার আপনিও বলেন। আম্মুও জোর করে খাওয়া, এখন আপনিও। এত কথা বলো কেন? হা করো। খেতে পারি, একটা শর্তে। এখানে শর্ত? একবার শর্ত দিয়ে প্রতিদিন আইসক্রিম আনিয়ে খেয়েছে। আমি এখন কোনো আইসক্রিম আনতে পারবো না। অন্য শর্ত হলে বলো। না, আইসক্রিম আনতে হবে না, আমাকে আপনার হাতে খাইয়ে দিতে হবে। সারাদিন দুজনে দুষ্টুমি করেই কাটিয়ে দিলাম। ভাইয়া একটু সাইড দিন, রোগীকে ইঞ্জেকশন দিতে হবে। না, আমি ইঞ্জেকশন দেবো না, আমার খুব ভয় লাগে। কত বড় একটা সুই দিবে, আমি দেবো না ইঞ্জেকশন। ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। না, আমি দেবো না। ভাইয়া আপনি একটু রোগীকে বোঝান, এটা দিতেই হবে, না হলে হাতের ব্যথা আরো বাড়বে। আমার হাত ধরো, ব্যথা লাগবে না। আমি নিচুমের পাশে গিয়ে বসে আমার হাতটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে নিল। নার্স ইঞ্জেকশন দিয়ে দিল। রোগীকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো? বা রোগীর সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে বলতে পারবেন? নার্সকে উদ্দেশ্য করে বললাম। আঘাত অনেক গভীর, শুকাতে সময় লাগতে পারে, তবে আপনারা চাইলে কালই রোগীকে বাড়ি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আন্টি ওনাদের মেয়েকে আমার কাছে দিয়ে নিশ্চিন্ত মনে আছেন মনে হচ্ছে, কেননা ওনারা রাতেও আর আসেননি। ফোন দিয়ে বললেন কি এক কাজে ব্যস্ত আছেন, আসতে পারবেন না। কী আর করার, থাকতেই হবে। রাত বাড়ার সাথে সাথে চিন্তা বেড়ে গেল, ঘুমাবো কোথায়? গতকাল রাতেও ভালোভাবে ঘুম হয়নি, এইদিকে আবার নিজুমের হাতে ব্যথাটা বেড়েছে। আপনি কোথায় থাকবেন স্যার? সেটা তো আমিও ভাবছি। আর শোনো, আমাকে আর স্যার ডাকবে না, আমি পড়ানো ছেড়ে দিয়েছি। যদিও আর দুটি স্টুডেন্ট আছে যাদের একদিনও পড়ানো হয়নি। তাহলে ভালো হয়েছে। এবার ঘুমাও। কিন্তু আপনি? আমি চেয়ারে বসেই কাটিয়ে দিতে পারবো, এক রাতের ব্যাপার, কোনো সমস্যা হবে না।
আমি চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল, বেডে তাকিয়ে দেখি পিচিটা পিচিদের মতোই জড়সড়ো হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত মুখটা দেখতে খুব মায়া মায়া লাগছে। হুমায়ুন আহমেদ স্যার ঠিকই বলেছিলেন, ঘুমন্ত রমণীদের মুখের দিকে তাকিয়ে পুরুষেরা সেই মায়ের বাঁধনে আটকে পড়তে বাধ্য, যা থেকে বড় বড় মনীষীরাও বাদ পড়ে না। স্যারের কথাটা খুঁড়িয়ে পড়লাম। কি অদ্ভুত মায়া কাজ করে এই অবস্থায়, কেউ বলবে না এই মেয়ে এত ফাজিল। পার্থক্য শুধু মাঝখানে ঘুম। এসব ভাবতে ভাবতে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং। এই যে স্যার, উঠেন। মা ডেকো না তো, একটু পরে উঠবো। সঙ্গে সঙ্গে বুকে কিল পড়া শুরু করলো। ধপ করে উঠে পড়লাম। কি হলো, সকাল সকাল মারছো কেন? আমি এভাবেই ঘুম ভাঙাই। তাই বলে মারবে? কি নিয়ে কথা হচ্ছে? কিছু না আব্বু। আঙ্কেল আর আন্টি দুজনেই এসেছেন। এই যে তোমাদের জন্য নাস্তা নিয়ে আসলাম, নাস্তাগুলো খেয়ে নাও। তোমরা নাস্তা করো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। কিছুক্ষণ পরে আঙ্কেল ফিরে আসলেন। তোমরা তৈরি হও, আমরা কিছুক্ষণ পরেই বাসায় চলে যাব। বাবা, আমারও ভালো লাগছে না, খুব বোরিং ফিল হচ্ছে। তোমরা নাস্তা করে নাও, আমি হাসপাতালে বিল মিটিয়ে আসি। হাসপাতালে ফর্মালিটি পূরণ করে সোজা নিজুমের বাসায় পৌঁছাতে সময় লাগেনি, কেননা হাসপাতাল থেকে বাসা বেশি দূরে নয়। আঙ্কেল, তাহলে আমি আসি? ভেতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আঙ্কেল, বলুন। আগে বাসায় চলো, দুপুর প্রায় হয়ে এলো। দুপুরের খাবার খেয়ে তারপর না হয় বলি। জি, আর কথা বাড়লাম না। দুপুরে খাবার খেতে বসেছি। অবশ্যর সাথে নিজুম আর মিমুর বসেছে। আন্টি খাবার সার্ভ করছে। আরিয়ান, তোমার সামনে পরীক্ষা, তাই তো? জি আঙ্কেল। আর নিজুমেরও সামনে পরীক্ষা। জি। তোমরা দুজন ভালোভাবে পরীক্ষা দাও, তারপর না হয় অন্য কিছু নিয়ে ভাবা যাবে। আর নিজুমেরও এখনো প্রাপ্ত বয়স হয়নি। অন্যদিকে আমার বড় মেয়েও আছে। আগে মিমের বিয়ে, তারপর নিজুম। কি বলো তুমি? জি আঙ্কেল, আপনারা যেটা ভালো মনে হবে সেটাই করুন। আমিও এখন অন্য কিছুতে চড়াতে চাই না। আঙ্কেলের কথা শুনে নিঝুম অর্ধেক খাবার রেখেই রুমে চলে গেল। পাগড়িটা মনে হয় মন খারাপ করেছে। আমি আসি আঙ্কেল, খাবারটা শেষ করে। ঠিক আছে, যাও। তবে যাওয়ার আগে নিঝুমের সাথে দেখা করেছিও। আমি নিঝুমের রুমের দিকে এগিয়ে গেলাম। পাগড়িটা মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, আমার পাগড়িটার মন খারাপ? কি হলো, কথা বলবে না? তাহলে কিন্তু চলে গেলাম। চলে যাওয়ার কথা শুনে পাগড়িটা জড়িয়ে ধরলো। আমার একদম ভালো লাগে না, আপনাকে ছাড়া একদম থাকতে পারবো না। যেভাবে বলছো মনে হচ্ছে আমি কোথাও চলে যাচ্ছি। আমাদের প্রতিদিন তো দেখা হবে, আর ফোনেও কথা হবে। যখন তোমার আমাকে মনে পড়বে তখনই ফোন দেবে। তাহলে আমি এখন যাচ্ছি। এমন মুখ দেখে কিভাবে যাব? একটু হাসো। কৃত্রিম হাসি দেওয়ার চেষ্টা করলো। দেখে শুনে যাবেন, বাসায় পৌঁছে কল করে জানাবেন, আর কালকে খুব সকালে তাড়াতাড়ি চলে আসবেন। যে হুকুম মহারানী, আপনার সকল আজ্ঞা পালন করব। মনে থাকে যেন। এবার যান। এবার প্রাকৃতিক হাসিটা দেখতে পেলাম। নিজুমদের বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলাম। আরিয়ান, এসেছিস? রাতে কোথায় ছিলি? হাসপাতালে। কেন? কি এমন মহাদায়িত্ব ছিল যে হাসপাতালে থাকতে হবে? জানিস আমি কত টেনশন করেছিলাম। সরি মা, বলতে ভুলে গেছি। টেনশন কেন করো? আমি কি এখনো ছোট আছি? ডাক্তার আঙ্কেল না তোমাকে বারণ করেছে টেনশন করতে? এসব তুই বুঝবি না। ঠিক বলেছ। আমি ওসব বুঝি না, আর বুঝতেও চাই না। হয়েছে, বুঝেছি তুই অনেক পেকে গেছিস। মা, একটু তাড়াতাড়ি ফরমালিন নিয়ে আসো তো। ফরমালিন কেন? এই যে এত তাড়াতাড়ি পেকে গেলাম, ফরমালিন না দিলে আবার পচে যাব। তখন কিন্তু তোমাকে সবাই পচা ছেলের মা বলে ডাকবে। হয়েছে, আর পাকনামি করতে হবে না। গোসল করে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, খাবো না, আমি খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে রেস্ট নে। ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। উঠলাম একেবারে বিকেলে। ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি নিজুমের নাম্বার থেকে অনেকগুলো কল আর মেসেজ। আজকে আমার খবর আছে। পাগলাটা মনে হয় রেগে আগুন হয়ে আছে। দেরি না করে সাথে সাথে ফোন দিলাম। মনে হয় আমার ফোনের অপেক্ষা ছিল। দেওয়ার সাথে সাথেই রিসিভ। সরি পাগলি, ফোন দিতে ভুলে গিয়েছিলাম। কি হলো কলিজা, কথা বলছো না কেন? সরি বললাম তো। এবার কান্নার আওয়াজ আসে। ওই পাগলি, কাঁদো কেন? আপনি আমাকে কষ্ট দেন কেন? আমার কত চিন্তা হচ্ছিল জানেন আপনি? আপনাকে কতগুলো ফোন দিয়েছি আমি। এই চিন্তায় দেখছি আমাকে শেষ করে দেবে। একদিকে চিন্তা করে আম্মু আর অন্যদিকে নিজম।
সরি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। আপনি খুব পচা, আপনি খালি আমাকে কষ্ট দেন। এই দেখো, কান ধরেছি, আর কখনো তোমাকে কষ্ট দেব না। সত্যি তো? সত্যি। এখন কি করেন? শুয়ে শুয়ে আমার পাগলির সাথে কথা বলি। তুমি কি করো? আমিও শুয়ে আছি। কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, পড়তে হবে। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আবার নিজমের সাথে ফোনে কথা বললাম। এভাবে চলছিল আমাদের জীবন। আম্মু, আঙ্কেল, আন্টি আর নিজমের ভালোবাসা নিয়ে ভালোই দিন কাটছিল। এদিকে নিজমের পরীক্ষাও শুরু হলো। অন্যদিকে মিমাপুর বিয়ে হয়ে গেছে। নিজমের পাগলামি দেখে একটু তাড়াতাড়ি বিয়ে দিতে হলো। অবশ্য এতে কোনো সমস্যা হয়নি, কেননা মিমাপুর কোনো পছন্দ করার ছেলে ছিল না। নিজমের পরীক্ষা শুরু হওয়ার পর নিজমকে কড়া শাসন করে পড়িয়েছি। তাকে তো আমি সবসময় বই ধরে বসিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে নিজম বলতো, আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন, আপনি খালি বই পড়তে বলেন, আপনি খুব পচা। আমি এসব শুনে হাসতাম। প্রতিদিন পড়াশোনা আর দুষ্টুমি তো আছেই। নিজমের পরীক্ষা ভালোভাবে শেষ হলো। নিজমের পরীক্ষার পরপরই শুরু হলো আমার পরীক্ষা। পরীক্ষার চাপে নিজমকে ঠিকমতো সময় দিতে পারতাম না বলে পাগলিটা অভিমান করেছে। আর শেষ পরীক্ষা দিয়ে সেই পাগলিটাকে ফোন দিলাম। হ্যালো কলিজা। আমি কারোর কলিজা না, যে আমার সাথে এতদিন ঠিকভাবে কথা বলে না, আমি তার কলিজা হতে পারি না। আমার পরীক্ষা চলছিল পাগলি। পরীক্ষার সময় তোমাকে সময় দেব নাকি পড়ায় মন দেব? আমাকেও সময় দেবেন আর পড়াতেও। পরীক্ষা শেষ, এখন সম্পূর্ণ মন তোমাকে দিয়েই বসে থাকবো। এবার খুশি মতো। কোথায় আছো? বাসায়। কেন? না, এমনি। তুমি থাকো, আমি আসি। সত্যি? ওকে, ফোন রাখলাম, বাই, আমি আসি। ও আসেন। একটা রিক্সায় চড়ে এলাম নিজমদের বাড়ির সামনে। রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে খুশি মনে কলিং বেল বাজিয়ে দিলাম। সাথে সাথে দরজা খুলে গেল। মনে করেছিলাম নিজম দরজা খুলেছে, কিন্তু না, দরজা খুলেছে তাদের কাজের মেয়ে। আঙ্কেল সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল, আমিও ভালো। তোমার তো আজ পরীক্ষা শেষ হয়েছে। জি আঙ্কেল। পরীক্ষা কেমন হয়েছে বাবা? জি আঙ্কেল, অনেক ভালো হয়েছে। নিঝুম রুমে আছে, যাও দেখা করে এসো। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে নিজমের রুমের পাশে এসেই বিনা টিকিটের সিনেমা দেখলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। খারাপ কিছু ভাববেন না, পজিটিভ মাইন্ড প্লিজ। আজ নিজম শাড়ি পরেছে, হালকা মেকআপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে নীল টিপ, সব মিলিয়ে অপরূপ। আমাকে শাড়ি পরে কেমন লাগছে? একদম ভালো লাগছে না। শাড়িটা সুন্দর না, আর মেকআপে ময়দা সুন্দরীর মতো লাগছে। একদম বাজে, রাখানোর জন্য বললাম আর কি। কি? আমাকে এই শাড়িতে ভালো লাগছে না? তাহলে আর এই শাড়ি পরবই না, এখনই খুলে ফেলবো। আরে শাড়ি খুলছে কেন? থাক না। আমি খুলে ফেলবো। আর কি বললেন? আমি ময়দা সুন্দরী? আমি মোটেও ময়দা সুন্দরী না, ওকে? আরে রাগ করতেছো কেন? আমি তো মজা করেছি। চলো আর দুজন মিলে ঘুরতে যাব। সত্যি? লাফিয়ে ওঠে। পাখিটা ঘোরার কথা শুনে লাফিয়ে উঠেছে। আজ প্রথম পাখিটাকে নিয়ে ঘুরতে যাব। আন্টি আঙ্কেলকে বলে দুজন মিলে ঘুরতে বের হলাম। একটা রিক্সা নিয়ে দুজন মিলে অনেক ঘুরলাম। নিজম আইসক্রিম পছন্দ করে, তাই তাকে আইসক্রিম খাওয়ালাম। কিন্তু আইসক্রিমের পাশাপাশি পাগলিকেও ফুচকা পছন্দ করতো, তা জানতামই না, তবে আজ জানলাম। দুজন মিলে ফুচকাও খেলাম। অনেক ঘোরাঘুরি করে নিজমকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় ফিরে এলাম। এভাবে চলছিল আমাদের খুনছুটির ভালোবাসা। নিজমের রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে। আমি যেই কলেজে পড়তাম নিজমও সেই কলেজে ভর্তি হয়। অবশ্য আমি ভর্তি হতে বলেছিলাম আমার কলেজে, এতে করে কলেজের সময় দুজনের সময় দিতে পারবো। নিজম কলেজে ভর্তি হয়েছে, ক্লাসও করছে নিয়মিত। আমার রেজাল্ট দেওয়ার সময় হয়ে এসেছে। আর অন্যদিকে বেড়েছে নিজমের অবহেলা। এখন আর আগের মতো সময় দেয় না। ঘুরতে যেতে বললে নানান বাহানায় এড়িয়ে যায়। মাঝে মাঝে কথা বলে, তবে অনেক সময় ওয়েটিংয়ে পাই। আস্তে আস্তে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। এমনই একদিন নিজমের বাসায় যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি, আমিও ভালো। তোমার বাবা মা কেমন আছে? ওনারাও ভালো আছে। আঙ্কেল, নিজম কোথায়? বাবা, ও তো কলেজে। ও, কোনো দরকার আছে কি? আঙ্কেল তাহলে আমি আসি। সে কি বাবা, মাত্রই আসলে, এখনই চলে যাবে? দুপুরের খাবারটা খেয়ে যেও। না আঙ্কেল, অন্য একদিন নিজমের সাথে কলেজে গিয়ে দেখা করব। ঠিক আছে বাবা, যাও। আমিও চললাম কলেজের দিকে। নিজমকে জিজ্ঞেস করার প্রয়োজন কেন সে আমাকে অবহেলা করছে।
না, তার আর জিজ্ঞেস করতে হয়নি। কলেজে পৌঁছে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। কলেজে পৌঁছে নিজমকে খুঁজতে লাগলাম। না, নিজম তার ক্লাসে নেই। সারা কলেজ ক্যাম্পাস খুঁজেও নিজমকে পায়নি। কোথায় গেল পাগড়িটা? আঙ্কেল তো বলেছিল নিজম কলেজে এসেছে। মন খারাপ করে ফিরে আসতে যাব, তখনই দেখতে পেলাম একজোড়া কাপল কলেজের পুকুর পাড়ে বসে আছে। কীভাবে যেন সেই দিকে গেলাম, হয়তো মনের টানে, নয়তো সত্যিটা দেখার জন্যই আল্লাহ আমাকে সেই দিকে যেতে বাধ্য করেছে। এটা আমার নিঝুম। তবে পাশের ছেলেটাকে চিনতে পারিনি। হবে হয়তো কোনো বড়লোক বাবার ছেলে। পোশাক আশাক আর স্টাইল দেখে বোঝা যায় নিঝুম তার কাঁধে মাথা দিয়ে রেখেছে। এটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। নিঝুম এখন আর আমার নেই, তাই হয়তো এত অবহেলা। গাছের আড়ালে দাঁড়িয়ে আছে তাদের কথাগুলো শোনার চেষ্টা করলাম। কেন তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আজ হঠাৎ তেমন প্রশ্ন? বলো না কতটুকু ভালোবাসো আমায়। আমার জীবনের চেয়েও বেশি। কখনো ভুলে যাবে না তো আমায়? কি যে বলো, তোমাকে ভোলা মানে আমার নিজেকে ভুলে যাওয়া। তাদের কথা শুনে মনে হলো তারা অনেক দূর এগিয়ে গেছে। আমি গাছের আড়াল থেকে বের হয়ে শুধু একটা ডাক দিয়েছিলাম, নিঝুম। নিঝুম ডাক শুনে নিঝুম হকচকে উঠল। স্যার আপনি এখানে? ছেলেটা কি পাখি? উনি আমার স্যার, আর স্যার ও আমার প্রেমিক। আমাকে দেখিয়ে একদম সাধারণভাবেই যেভাবে বলেছিল মনে হচ্ছিল আমি শুধু তার স্যারই ছিলাম। স্যার আজ হঠাৎ আপনি এখানে? না, এমনিতেই অনেকদিন কলেজে আসা হয় না, তাই আজ একটু ঘুরতে আসলাম। আমি আর কিছু বলিনি, ওখান থেকে সরে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম ছেলেটা নিঝুমকে বাইকে করে ঘুরতে নিয়ে চলে গেল। এটাই কি আমার সেই নিঝুম যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, যে আমার একটু অবহেলা সহ্য করতে পারতো না? এ কি আমার সেই নিঝুম যে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে আত্মহত্যা করতে গিয়েছিল? এসব ভেবে চোখ থেকে দুপোটা নোনা পানি পেরিয়ে এলো। শুনেছি ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই কান্না পেলেও কাঁদতে পারেনি। বুকের ভেতরটা ভেঙে গেল, কান্নাটা আটকে রাখলাম। আকাশ কালো হয়ে এলো, চারিদিকে মেঘ করে একটু পরে বৃষ্টি নামলো। এবার কাঁদতে কোনো মানে নেই। বৃষ্টিতে ভিজে ইচ্ছে মতো কাঁদতাম, যার কেউ দেখতে পায়নি। বৃষ্টির জলের সাথে চোখের জলও মিশে গেল, যা কেউ দেখতে পায়নি। তবু এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম, পাখিটা কি পেয়েছে আমার কাছে? কিছু ভাঙা স্বপ্ন দেখানো ছাড়া আর কিছুই দিতে পারেনি তাকে। কি আছে আমার মতো গরিব ছেলেকে বিয়ে করলে কি পেত? সে ভালোই করেছে, আর হয়তো আমাকে ভালোবাসাটা তার আবেগ ছিল। এমন একটা সময় সে আমাকে ভালোবেসেছিল যে সময়ে বিবেকের চেয়ে আবেগটাই বেশি কাজ করে। তবে আমাকে যে শক্ত হতে হবে, আমার ভেঙে পড়লে যে চলবে না। কঠিন হৃদয়ের মানুষ হতে হবে, হৃদয়কে গড়তে হবে পাথরের মতো, না হলে এই কষ্ট কাটিয়ে উঠতে পারবো না, আর আমার লক্ষ্যেও পৌঁছাতে পারবো না। অবশেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছালাম। আম্মু জিজ্ঞেস করেছিল কেন ভিজেছি, কোনো উত্তর দিতে পারিনি, শুধু বলেছিলাম এমনি। বৃষ্টিতে ভেজা এবং অতিরিক্ত হাঁটার কারণে রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। আম্মুর সেবা যত্নে সুস্থ হতে বেশি দিন লাগেনি। অবশেষে আসলো অপেক্ষার ফল। আমার রেজাল্ট দিয়েছে, আর আমি অনেক ভালো রেজাল্ট করেছি। সেদিন আমার অনেক খুশি লেগেছিল, কিন্তু বুকের মাঝে একটা শূন্যতা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। এতদিন নিজমকে মিস করিনি তা নয়, প্রচুর মিস করেছি, প্রতিটা মুহূর্তে মিস করেছি। এভাবে আর চলতে পারে না। প্রতিটা মুহূর্ত নিজমের স্মৃতি আমাকে কষ্ট দিতে থাকলো। তাই সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব, তবে পড়ালেখার উদ্দেশ্য নয়, নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার উদ্দেশ্যে। এই শহরে থাকলে কিছুই করতে পারবো না। নিজমের স্মৃতি আমায় তিল তিল করে কষ্ট দেবে, আর নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হবে। যদিও ইচ্ছে ছিল আরও পড়াশোনা করব, কিন্তু তা আরও হলো না। বর্তমান অবস্থা চিন্তা করে চাকরি করার সিদ্ধান্ত নেওয়া বাস্তব কিছু কথা। বর্তমানে চাকরির বাজারে অনেক খারাপ অবস্থা যাচ্ছে। আজ থেকে 5 বছর আগেও সরকারি চাকরি ছিল সোনার হরিণ, কিন্তু বর্তমানে দেশে বেকার বেড়ে যাওয়ায় বেসরকারি চাকরিগুলো সোনার হরিণে পরিণত হয়েছে। বর্তমানে শতকরা 70 থেকে 72% প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। আমার প্রশ্ন ওখানে না, আমার প্রশ্ন এখানে। আপনারা যদি সবসময় অভিজ্ঞতা সম্পন্ন লোকই নেবেন, তাহলে প্রতি বছর যারা ডিগ্রি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান হতে বের হচ্ছে তারা কোথায় যাবে? কেউ মায়ের গর্ভের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে তারপর জন্মগ্রহণ করে না, তাদের অভিজ্ঞতা সম্পন্ন করে নিতে হয়। আরও যদি মামা খালুকে ধরে কোনো রকম একটা চাকরি জোগাড়ও করা যায়,
তবে তার বেতন হয় 12 থেকে 15 হাজার টাকা। যেখানে জীবনে পড়ালেখা না করে যে কোনো একটা কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে তার বেতন হয় 40 থেকে 45 হাজার টাকা। এই সকল বাস্তবতা চিন্তা করেই চাকরি করার সিদ্ধান্ত। তবে মনে একটা জেদ পুষেছি, আর সেটা হলো নিজম যদি এত ভালোবাসার পরেও আমাকে ভুলে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকেও পারতে হবে। অবশেষে বুকের মাঝে একটা বড় শূন্যতা আর হাহাকার নিয়ে, সাথে কিছু স্মৃতি আর অনেকগুলো কষ্ট নিয়ে পাড়ি জমালাম ঢাকা শহরে। অবশ্য বেশি কাঠখড় পোহাতে হয়নি। রেজাল্ট ভালো হয় এক বড় ভাইয়ের কারণে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিছুটা ভালো পদে চাকরি হয়ে যায়, যা শুধু গল্পে হয়, বাস্তবে নয়। কাজ ভালো করায় এবং রেকর্ড ভালো থাকার কারণে বছর শেষে একটা ছোটোখাটো প্রমোশন পেয়ে যায়। চলতি বছরের মাঝামাঝি আমার সিনিয়র অফিসার মারা যাওয়ার, নতুনভাবে নিয়োগের ঝামেলা এবং আমি তার সহকারী হওয়ায় এবং দ্রুত কাজের অভিজ্ঞতা সম্পন্ন হওয়ায় ও পারফরমেন্স ভালো থাকায় অফিস কর্তৃপক্ষ আমাকে মৃত ব্যক্তির পদে প্রমোশন করিয়ে দেয়, সাথে বেতনও বৃদ্ধি পায়। অফিস থেকে থাকার জন্য বাড়ি এবং অফিসে আসা যাওয়া করার জন্য গাড়ি দেওয়া হয়, যা মিরাক্কেলের চেয়ে কম নয়। একটা মিরাক্কেল আমার জীবনটা পাল্টে দিল। 3 বছর পরে আজ আমার বাড়ি আছে, গাড়ি আছে, বাবা মাও আছে, সাথে আছে, শুধু নেই আমার কলিজা। তার শূন্যতা সবসময় অনুভব করি। এই 3 বছর তাকে মিস করিনি তা নয়, প্রতিটা মুহূর্তে ফিল করেছি তাকে। আমি যেভাবে তাকে মিস করি, সেও কি আমাকে মিস করে? হয়তো না। সে হয়তো এখন বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত, অন্যর জীবন গোছিয়ে দিয়েছে। শুধুমাত্র আমার জীবনটাই অগোছালো। তারপরও কেন যেন মনে হচ্ছে নিজুম আমার অপেক্ষায় আছে। এই 3 বছর একবারও নিজ বাড়িতে যায়নি। বাবা মা গিয়েছিল অনেকবার, আমাকেও যেতে বলেছিল, কিন্তু যায়নি। কারণ ওখানে আমার আর নিজুমের অনেক স্মৃতি রয়েছে, যেগুলো আমাকে প্রচুর কষ্ট দেবে। তাই ইচ্ছে করে যায়নি। আমি চাইনি আর স্মৃতিগুলো মনে করে নিজেকে কষ্ট দিতে। থাক না, কিছু সম্পর্ক অপূর্ণ। প্রতিটা সম্পর্কে পূর্ণতা পায় না, পূর্ণতা পেতেও নেই। প্রতিটা সম্পর্ককে সম্পর্কের পূর্ণতা পেলে আমাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা কমে যাবে। কিন্তু আমরা অতীতকে যতই লুকানোর চেষ্টা করি না কেন, একদিন অতীত ঠিকই সামনে চলে আসে। আমার বেলাও ঠিক তাই হয়েছে। একদিন অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ আঙ্কেলকে, মানে নিজমের বাবাকে দেখতে পেলাম। মনে প্রশ্ন জাগলো, উনি হঠাৎ এখানে কেন? মনে হলো এদিক সেদিক তাকিয়ে কিছু একটা করছেন। গাড়ি পার্কিং করে দ্রুত পায়ে ওনার কাছে গেলাম। কেমন আছেন আঙ্কেল? কথা শুনে ফিরে তাকালেন। চেহারায় বিষণ্ণতার মধ্যেও হাসির ভাবটা দেখা গেল। মনে হলো অনেক দামি কিছু পেয়ে গেছেন। আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। আবারও জিজ্ঞেস করলাম, কেমন আছেন আঙ্কেল? তা কি মনে করে ঢাকায় আঙ্কেল? শুধু কি প্রশ্ন করে যাবে, বাসায় নিয়ে যাবে না? ও দুঃখিত আঙ্কেল, চলুন। আঙ্কেলের কথায় লজ্জা পেলাম। আঙ্কেলকে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করলাম। হয়তো আঙ্কেল আমার গাড়ি থেকে কিছুটা অবাক হলেন, হয়তো ভাবছেন এত অল্প সময়ে কিভাবে কি। তা আঙ্কেল হঠাৎ শহরে কি মনে করে? এসেছি একটা কারণে। তা বাবা, বিয়ে করেছো? কি যে বলেন আঙ্কেল, বিয়ে আর আমি? এ জীবন আর বিয়ে করা সম্ভব নয়। তা বাবা, হঠাৎ এলাকা ছেড়ে, নিজ বাসা ছেড়ে চলে এলে যে? সে অনেক বড় কাহিনী, কোনো একদিন সময় করে বলবো। আমি সব জানি। মানে? নিজুম আমাকে সব বলেছে। তাহলে তো হয়ে গেল। তা আঙ্কেল, নিজুম ভালো আছে? ভালো আর থাকতে দিলে কই? কেন আঙ্কেল, যেহেতু আপনি সব জানেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে নিজুম ভালো থাকার জন্যই আমি আমার জন্মভূমি ছেড়ে এসেছি। তুমি যা ভাবছো তার কিছুই হয়নি। তাহলে? হঠাৎ একদিন নিজুম কান্না করতে করতে বাড়ি ফিরে। কান্না করার কারণ জিজ্ঞেস করলে আমাকে সব কিছু খুলে বলে। এও বলে যে তোমার আর নিজুমের মাঝে রায়ান কিভাবে প্রবেশ করল। আমার মেয়েটা তার ভুলের জন্য প্রাপ্য শাস্তি পেয়েছে। রায়ান ছেলেটা ভালো না, বড়লোক বাবার বখাটে ছেলে। সে একসাথে অনেকের সাথে রিলেশন করে। আমার মেয়েটাও ধোঁকা খেয়েছে। যেদিন আমার মেয়েটা তার ভুল বুঝতে পারে, তারপর থেকেই তোমাকে খুঁজতে থাকে, কিন্তু পায়নি। সর্বশেষ মেয়েটা আমার কাছে একটা জিনিসই চেয়েছিল, তার আরিয়ান স্যারকে। কিন্তু আমি আমার মেয়েটার শেষ চাওয়াটা পূরণ করতে পারিনি। হাত দিয়ে চোখের পানি মুছলেন, আবার বলতে শুরু করলেন, অনেক খুঁজেছি তোমায়, কিন্তু পাইনি। শেষে আমার মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে আবদ্ধ ঘরের অন্ধকারে বন্দি করে রেখেছে। এখন একমাত্র তুমিই পারো আমার মেয়েটাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমার হাত ধরে ওভাবে বলবেন না আঙ্কেল।
আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আঙ্কেল বোধহয় আমার কথায় সন্তুষ্ট হয়নি, আমার দিকে অন্যরকম চাওয়া নিতে চেয়েছিলেন। গাড়িতে আর কথা হয়নি। বাবা তুই এসেছিস? বাড়িতে ঢোকার সাথে সাথে আম্মু, হ্যাঁ মা। তোর সাথে উনি কে? চট্টগ্রামে থাকাকালীন একটা ছাত্রীকে পড়াতাম, ওর বাবা। বলা বাহুল্য, আমার আর নিজমের মধ্যকার সম্পর্কের কথা বাবা মা জানে না। আঙ্কেল, উনি আমার মা। আচ্ছা মা, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে যা। রুমে এসে ফ্রেশ হতে গেলাম। শাওয়ার সেরে ভাবনায় ডুব দিলাম। তার মানে আমার ভাবনায় সঠিক ছিল। নিজম এখনও আমার অপেক্ষায় আছে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু এবং আঙ্কেলের সাথে আব্বুও যোগ দিয়েছেন। আরিয়ান এসব কি শুনছি আমি? নিচে নামতেই আম্মুর শব্দ এসে কানে লাগলো। আম্মুর কথা শুনে বোঝা যাচ্ছে আঙ্কেল সব কিছু আব্বু আমাকে বলে দিয়েছেন। যদি কিছু শুনে থাকো তাহলে ঠিকই শুনেছ। এতটা স্বার্থপর কিভাবে হলি তুই? আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আম্মু, জানানোর প্রয়োজন হলে ঠিকই জানাতাম। আমি তো তোর বন্ধুর মতো ছিলাম, আমাকে একবার জানাতে পারতি। জানেই কোনো লাভ হতো না আম্মু। যা হবার হয়েছে। আমি এখন নিজমকে আমার ঘরের ছেলের বউ হিসেবে দেখতে চাই, এবং খুব দ্রুত। তাহলে আর কি, তোমরা যা চাইছো তাই হবে। যদিও নিজমকে আপন করে নেব ভেবেছি, তবুও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি নিজমকে ছোটোখাটো একটা শাস্তি দেব। বেইমানির কারণে ছোটোখাটো একটা শাস্তি তো তার প্রাপ্যই। পরদিন অফিসে গিয়ে জরুরি প্রয়োজনে ছুটিয়ে নিয়েছি। স্যার আমার এক কথায় ছুটি দিয়েছেন, কেননা তিনি ভালো করে জানেন যে গত 3 বছরে বিনা প্রয়োজনে আমি একদিনও ছুটি নিইনি। অফিস থেকে বাসায় এসে সবাইকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। চট্টগ্রামে পৌঁছে প্রায় রাত হয়ে গেল। শহরটা অনেক পাল্টে গেছে, মানুষ পাল্টাতে 2 দিন লাগে না। আর এটা তো শহর, তা আবার পুরো 3 বছর পরে দেখছি। আঙ্কেলকে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আমি আর বাবা মা আমাদের চট্টগ্রামের বাড়িতে উঠলাম। বাড়িতে অনেক ধুলো জমে গেছে। রাতটা কোনো রকমে পার করে সকালে নিজমদের বাড়ির পথে রওনা হলাম। আমি একা, বাবা মা আর মা পরে আসবে। আরিয়ান বাবা বসো। নিজমদের বাড়িতে পৌঁছানোর পরে, যে আঙ্কেল, নিজম কোথায়? নিঝুম মা আমার, দেখ কে এসেছে, তোর আরিয়ান স্যার। বাবা, তুমি কিন্তু বড্ড মিথ্যেবাদী হয়ে গেছো। আমি দরজা খুলবো না, আর কিছু খাবো না। নিঝুম। আঙ্কেল আবার কিছু বলতে যাবেন, আঙ্কেলকে থামিয়ে দিয়ে আমি ডাক দিলাম, নিজুম। প্রথমবারে দরজা না খোলায় আবারও ডাক দিলাম। এইবার দরজা খুলে বকে এসে ঝাঁপিয়ে পড়লো। এমনভাবে তাকাচ্ছে যেন আমি এসেছি তা বিশ্বাসই হচ্ছে না। জড়িয়ে ধরে চোখের পানি আমার শার্টটা ভিজিয়ে দিল। যদিও তাকে শাস্তি দেব ভেবেছিলাম, কিন্তু পাগলিটিকে দেখার পর সেই ইচ্ছে মাটি চাপা দিয়ে দিয়েছি। পাগলিটা চোখের দিকে তাকিয়ে রাগ অভিমান সব হারিয়ে গেছে। যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে তাকে কখনোই শাস্তি দিতে পারবেন না, কেননা তার চোখের দিকে তাকালে তার প্রতি মনে যতই রাগ অভিমান দুঃখ যাই থাকুক সব একটা নিমেষেই পানি হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। পাগলিটা একদম শুকিয়ে গেছে, আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। নিজমকে ফ্রেশ হয়ে আসতে বললাম, কিন্তু সে যাবে না। বোধহয় এখনও বিশ্বাস করতে পারছে না আমি এসেছি। একটু চোখের আড়াল হলে বোধহয় আমি হারিয়ে যাব। সাথে করে নিয়ে ফ্রেশ হলাম। আমাকে একদম চোখের আড়াল করতে চাইছে না। অনেক কষ্ট করেও খাবার টেবিলে নিতে পারিনি। অবশেষে বাধ্য হয়ে আন্টিকে বলে রুমেই খাবার নিয়ে আসলাম। নিচাতে খাবার খাইয়ে দিলাম। আঙ্কেল আন্টিকে বলে নিজমকে নিয়ে ঘুরতে বের হলাম। সারাদিন আমাকেও একটুও চোখের আড়াল করেনি। ঘোরাঘুরি করে সন্ধ্যা নিজমদের বাড়ি ফিরে এলাম, কিন্তু আমি আমার বাড়ি যেতে পারিনি। মনে হচ্ছে আবারও আমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করছে। এক পর্যায়ে বাধ্য হয়ে নিজমদের বাড়িতে থাকতে হলো। সারা রাত পাগলিটা আমার বুকের মাঝে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। পাগলিটাকে আজ দ্বিতীয়বার ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম। মাঝরাত পর্যন্ত তাকিয়েছিলাম মায়াভরা ওই মুখটার দিকে। সকালে ঘুম থেকে জেগেই মায়াভরা মুখটা দেখতে পেলাম। পাখিটা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নড়াচড়া করতেই জেগে ওঠে, আরও শক্ত করে বুকে জায়গা করে নিল। একটু বেলা হতেই আব্বু আম্মু আসলেন। অবশেষে সিদ্ধান্ত হলো নিজুম আর আমাকে একসাথে বাঁধা হবে। অবশেষে আমি আমার পাখিটাকে ফিরে পেলাম। দুই পরিবারেই সুখটা ফিরে এলো।